মুম্বাইয়ের এক প্রবল বর্ষণমুখর সন্ধ্যায় এক রোগাপাতলা ভেজা ছিলে রাহুল ধনকুবের বিক্রম সিংয়ের গাড়ির সামনে হাঁটু গেড়ে বসে পড়ল। সাহেব, আমার মাকে বাঁচান। তার মরিয়া আর্তনাদ 10 বছর ধরে চেপে রাখা এমন এক রহস্য উন্মোচন করে দিল, যা এক পিতা ও পুত্রের সম্পর্কের বিষয় ছিল, যাকে প্রায় হারিয়ে যাওয়া বলে ধরে নেওয়া হয়েছিল। আজ জীবন দর্শনের কথায় আমরা আপনাকে ভাগ্য এবং সেই সব অপ্রত্যাশিত সাক্ষাতের গল্প শোনাব, যা পুরো জীবন বদলে দেয়। এমন হঠাৎ সাক্ষাৎ কি ভাগ্যের লিখন? আসুন এই গল্পটি শুনি। মুম্বাইয়ে বছরের শেষের দুপুরগুলো সাধারণত সোনালি রোদ মাখা হয়, কিন্তু আজ আকাশ যেন তার সমস্ত যন্ত্রণা উজাড় করে দিচ্ছিল। বৃষ্টির ভারী ফোঁটা টিনের চালের ওপর পড়ে এক শোরগোলপূর্ণ সঙ্গীত তৈরি করছিল। রাস্তাগুলো দ্রুত ছোট নদীতে পরিণত হলো। জল জমে গেল এবং আবর্জনা ও পাতা ভাসতে লাগল। গাড়ির হর্নের শব্দ, মানুষের চিৎকার, সব মিলে এক ব্যস্ত কিন্তু ক্লান্ত শহরের ছবি তৈরি করছিল। এই ট্রাফিক জ্যামে সিং গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের সিইও বিক্রম সিংয়ের চকচকে কালো মার্সিডিস চুপচাপ দাঁড়িয়েছিল। তিনি 40 এক সফল ব্যক্তি ছিলেন, যার ব্যক্তিত্ব ছিল চমৎকার এবং চোখে এক তেজ ছিল যা সবসময় একজন নেতার আভাস দিত। কিন্তু আজ অঙ্ক, চুক্তি এবং চাপে ভরা একটা দিনের পর বিক্রম শুধু বাড়ি গিয়ে গরম জনের টাবে আরাম করতে চেয়েছিলেন। তিনি শোরগোল, বিশৃঙ্খলা এবং বিশেষ করে হঠাৎ আসা বৃষ্টি ঘৃণা করতেন, যা সবকিছু কাদাটে এবং অস্বস্তিকর করে তোলে। তিনি এক গভীর দীর্ঘশ্বাস ফেললেন। নিজের আঙুল স্টিয়ারিং হুইলের উপর টোকা দিতে দিতে নিজের বেড়ে চলা বিরক্তি চেপে রাখার চেষ্টা করলেন। হঠাৎ একটি ছোট রোগা পাতলা ছায়া, যা ইঁদুরের মতো ভেজা ছিল এবং যার চুল তার ফ্যাকাশে মুখে লেপ্টে ছিল, রাস্তার ধারের এক সরু গলি থেকে বেরিয়ে এলো। সেই ছেলেটি সরাসরি বিক্রমের গাড়ির সামনে হাঁটু গেড়ে বসে পড়ল। তার হাঁটু ঠান্ডা রাস্তায় ধাক্কা খেল এবং একটি শুকনো ধপ শব্দ হলো। বিক্রম চমকে উঠলেন। তার হৃৎপিণ্ড যেন বাইরে বেরিয়ে এলো। তিনি সজোরে ব্রেক কষলেন। টায়ারের তীক্ষ্ণ শব্দ প্রতিধ্বনিত হলো এবং গাড়ির সামনের অংশ সেই ছোট শরীরটিকে প্রায় ছুঁয়ে ফেলল। হে ভগবান, এটা কার বাচ্চা যে এত সাহসী? পাশে লটারি টিকিট বিক্রি করা এক মহিলা আতঙ্কিত স্বরে চিৎকার করে উঠলেন। মরতে চাস নাকি যে এইভাবে রাস্তায় দৌড়াস, বাচ্চা? এক অটোরিকশা চালক, যে বৃষ্টি থেকে বাঁচার জন্য এক ছাউনির নিচে দাঁড়িয়েছিল, রেগে বলল। বিক্রম গাড়ির কাঁচ নামালেন। তার রাগ ফেটে পড়ার উপক্রম হয়েছিল। তিনি জোরে চিৎকার করতে যাচ্ছিলেন, কিন্তু যখন তিনি ছেলেটির চোখের দিকে তাকালেন, বড় কালো চোখ যা কাঁদছিল না, শুধু তাকে চরম নিরাশা নিয়ে দেখছিল, তখন তার সমস্ত শব্দ গলায় আটকে গেল। সেই প্রায় 10 বছরের ছেলেটি সেখানেই হাঁটু গেড়ে বসে রইল, নিজের 2 হাতে একটি পুরনো জীর্ণ কাপড়ের ব্যাগ ধরে রেখে। তার কণ্ঠস্বর বৃষ্টি এবং গাড়ির হর্নের শব্দে কাঁপছিল। সাহেব, সে বুক ফেটে যাওয়া স্বরে ডাকল। সাহেব, দয়া করে যাবেন না। আমার মা মারা যাচ্ছেন। আমি আপনার কাছে ভিক্ষা চাইছি। আমার মায়ের সাহায্য করুন। এবার চোখের জল তার গালে গড়িয়ে পড়তে লাগল, যা বৃষ্টির জলের সাথে মিশে করুণ রেখা তৈরি করছিল। বিক্রম স্তব্ধ হয়ে গেলেন। মারা যাচ্ছেন? তিনি দ্রুত চারদিকে তাকালেন, কিন্তু কোনো বড় মানুষ সাথে ছিল না। এটা কি কোনো নতুন প্রতারণা, নাকি কেউ তাকে উস্কানি দিয়েছে? তিনি নিজের কণ্ঠস্বর সংযত করার চেষ্টা করলেন, যদিও তার স্বরে কিছুটা ভন্যতা ছিল, সেই সাধারণ শীতলতা ছিল না। এই ছেলে, ওঠো জলদি, ওখানে বসে থাকলে কোনো গাড়ি পিষে দেবে। ছেলেটি দ্রুত মাথা নাড়ল। তার চোখ এখনও তার কাছে মিনতি করছিল। না সাহেব, যদি আপনি আমার মাকে নিয়ে না যান, তবে তিনি সময় মতো পৌঁছতে পারবেন না। গলির কোণে বড়াপাও বিক্রেতা চাচা বললেন যে মাকে তৎক্ষণাৎ হাসপাতালে নিয়ে যেতে হবে। আমি ট্যাক্সি ডাকার জন্য দৌড়েছিলাম, কিন্তু কেউ থামেনি। সাহেব, আমি আপনার পায়ে পড়ছি, দয়া করে আমার মায়ের সাহায্য করুন। ছেলেটির ফুপিয়ে কাদা বিক্রমের কানে সূচের মতো বিঁধছিল। তিনি তার মুখটি দেখলেন। ছোট মুখটি শক্ত করে বন্ধ ছিল। তার চোখ করুণভাবে মিনতি করছিল। সেই চোখগুলো এত চেনা কেন লাগছিল, যা মনকে অস্থির করে তোলে? তিনি তাদের আগে কোথাও দেখেছিলেন। এক অদ্ভুত অনুভূতি, এক অবদ্ধ প্রেরণা বিক্রমের জমাট বাঁধা হৃদয়ে ঢুকে পড়ল। তিনি বুঝতে পারছিলেন না কেন তিনি এসব করছেন, কিন্তু সেই বাচ্চার চোখগুলো যখন সে রাস্তার মাঝে হাঁটু গেড়ে বসেছিল, তার হৃদয়ের কোথাও খুব গভীরে, খুব ঠান্ডা কোণে স্পর্শ করেছিল, যেখান থেকে এক হালকা যন্ত্রণা জেগে উঠল। পেছন থেকে গাড়ির হর্ন বাজতে লাগল। কিছু কৌতূহলী পথচারী ছবি এবং ভিডিও নিতে শুরু করেছিল। বিক্রম এই ধরনের মনোযোগ আকর্ষণ করা সবচেয়ে বেশি অপছন্দ করতেন। তিনি এক গভীর দীর্ঘশ্বাস নিলেন এবং দ্রুত একটি সিদ্ধান্ত নিলেন। গাড়িতে বসো, তিনি দৃঢ়ভাবে বললেন। এখন আর কোনো দ্বিধা ছিল না। ছেলেটি অবাক হয়ে গেল। জি? জলদি গাড়িতে বসো। যদি তুমি না চাও যে তোমার মায়ের কিছু হক, তবে জলদি করো।
যেমনই বিক্রম দরজা খুললেন, রাহুল সংবিদ ফিরে পেল। সে দ্রুত উঠল। এখনও নিজের ব্যাগ শক্ত করে ধরে রেখে টলমল পায়ে গাড়ির দিকে দৌড়াল। সে গাড়িতে উঠে পড়ল। তার ভেজা শরীর দামি লেদার সিটের এক বড় অংশ ভিজিয়ে দিল। কিন্তু বিক্রমের খেয়াল সেদিকে ছিল না। কোন গলি? তিনি সংক্ষেপে জিজ্ঞাসা করলেন। জি জি, গলি নম্বর 127 সাহেব। আপনি ডানে ঘুরলে সাথে সাথেই পৌঁছে যাবেন। গাড়ি ধীরে ধীরে সেই কাদা ভর্তি সরু গলিতে মোড় নিল। বৃষ্টি এখনও জোরে পড়ছিল। চমৎকার মার্সিডিজ, যা মসৃণ পাকা রাস্তা এবং বড় পার্কিং লটের অভ্যস্ত ছিল, এখন গলি নম্বর 127-এ কষ্টে এগোচ্ছিল। এই সরু আঁকাবাঁকা গলিটি একটি মোটরসাইকেলের জন্যও পর্যাপ্ত ছিল না। বিলাসপুর গাড়ির কথা তো ছেড়েই দিন। বড় টায়ারগুলো কাদার গর্তে পড়ছিল। কাদা এবং আবর্জনা পুরনো দেওয়ালে ছিটকে দিচ্ছিল। স্যাঁতস্যাঁতে নর্দমা এবং আবর্জনার মিশ্র গন্ধ বিক্রমের নাকে ঢুকে পড়ল, যাতে তিনি ভ্রু কুঁচকালেন। এই দৃশ্য সেই জাঁকজমকপূর্ণ এবং সুশৃঙ্খল দুনিয়ার একদম বিপরীত ছিল যেখানে তিনি থাকতেন। বিক্রম ধীরে দীর্ঘশ্বাস ফেললেন। নিজেকে জিজ্ঞাসা করলেন যে তিনি এই জায়গায় কি করছেন। রাহুল তার পাশে বসেছিল। ঠান্ডা এবং ভয়ে এখনও কাঁপছিল, কিন্তু তার চোখে আশা ছিল যখন সে রাস্তা বলছিল। জি, এসে গেছি সাহেব, গলির শেষের বাড়িটি, ছেলেটি নিচু স্বরে বলল। গাড়ি এক জরাজীর্ণ চালের সামনে থামল, যার দেওয়ালগুলো ভাঙাচোরা ছিল এবং টিনের চালে মূর্ছে ধরেছিল। বিক্রম বাইরে তাকালেন। তার হৃদয়ে এক অবর্ণনীয় আবেগ জেগে উঠল। তিনি বিশ্বাস করতে পারছিলেন না যে মুম্বাইয়ের মতো দ্রুত উন্নয়নশীল শহরে এমন জায়গাও অস্তিত্বমান। রাহুল প্রায় গাড়ি থেকে লাফিয়ে নামল এবং শেষ ঘরের দিকে দৌড়াল। তার কণ্ঠস্বর আতঙ্কিত ছিল। মা, মা দেখো, একজন ভালো সাহেব আমাদের সাহায্য করেছেন, মা। বিক্রম ভারী মনে দ্রুত তার পেছনে চললেন। ঘরটি 10 বর্গমিটারেরও কম ছিল, স্যাঁতসেঁতে এবং অন্ধকার, যাতে শুধু একটি পুরনো লোহার খাট, একটি পুরনো প্লাস্টিকের টেবিল এবং কিছু ছড়িয়ে ছিটিয়ে থাকা জিনিস ছিল। বাতাসে জড়িবুটি এবং আর্দ্রতার দম বন্ধ করা গন্ধ ছিল। লোহার খাটে এক তরুণী ব্যথায় কুঁকড়ে শুয়েছিল, ঘামে ভেজা, যার ফলে তার চুল এবং পাতলা কুর্তাও ভিজে গিয়েছিল। তার মুখ ব্যথায় ফ্যাকাশে হয়ে গিয়েছিল। ঠোঁট শুকনো ও ফাটা ছিল এবং শ্বাস দুর্বল ছিল। রাহুল তার মায়ের কাছে দৌড়ে গেল এবং তাকে জড়িয়ে ধরল। তার চোখের জল আবার বইতে লাগল। মা, আমার খুব ভয় করছে, মা, আমাকে ছেড়ে যেও না। বিক্রম দরজায় থমকে গেলেন। তার চোখ সেই মহিলার মুখের উপর আটকে ছিল। যদিও অসুস্থতা এবং কষ্টকর জীবনের কারণে তিনি খুব রোগা ও দুর্বল হয়ে গিয়েছিলেন, কিন্তু সেই নাকমুখ, সেই বন্ধ চোখ তিনি কিভাবে ভুলতে পারেন? বিক্রমের মেরুদণ্ডে এক শিহরণ বয়ে গেল, ঠান্ডা এবং তারপর গরম। স্মৃতির এক পুরো অংশ, যা তিনি 10 বছর ধরে সাবধানে বন্ধ করে রেখেছিলেন, হঠাৎ এক প্লাবনের মতো ভেঙে ফিরে এলো। তিনি বিড়বিড় করলেন। তার নাম অজান্তেই মুখ দিয়ে বেরিয়ে এলো। তার কণ্ঠস্বর বিস্ময়ে ভরে গেল। প্রিয়া, প্রিয়া! বিক্রমের ডাক প্রিয়ার কানে বিদ্যুতের মতো পৌঁছাল। তিনি অসহ্য ব্যথায় ডুবেছিলেন, কিন্তু সেই কণ্ঠস্বর এত চেনা এবং বিচলিত করার মতো ছিল। তিনি কষ্টে নিজের চোখ খোলার চেষ্টা করলেন। যখন তার নজর বিক্রমের ওপর পড়ল, তখন তার চোখ পুরোপুরি খুলে গেল। প্রথমে বিস্ময় এবং তারপর তার মুখে চরম ভয় ছাইয়ে গেল। তিনি নিজের চোখে বিশ্বাস করতে পারছিলেন না। তার সামনে দাঁড়িয়ে থাকা মানুষটি, যাকে তিনি নিজের অতীতে সবচেয়ে গভীরে সমাধি দেওয়ার চেষ্টা করেছিলেন, আজ তার এই জরাজীর্ণ ঘরে দাঁড়িয়েছিল। আপনি বিক্রম? তিনি তোতলামি করে বললেন। তার কণ্ঠস্বর করুণভাবে দুর্বল ছিল। তিনি উঠার চেষ্টা করলেন, কিন্তু এক তীব্র ব্যথা তাকে নিচে ফেলে দিল এবং তিনি দুর্বল হয়ে গোঙাতে লাগলেন। নিজের মাকে ব্যথায় দেখে রাহুল আরও ভয় পেয়ে গেল। সে তার মাকে শক্ত করে জড়িয়ে ধরল। চোখের জল বইছিল। মা, এই সাহেব খুব ভালো, তিনি বলেছেন যে তিনি আমাদের হাসপাতালে নিয়ে যাবেন। রাহুলের মাসুম কথাগুলো বিক্রমকে নাড়িয়ে দিল এবং তাকে ধাক্কা থেকে বের করে আনল। তার কাছে স্মৃতি বা বিস্ময়ে ডুবে থাকার সময় ছিল না। প্রিয়ার অবস্থা খুব গুরুতর ছিল। কোনো শব্দ না বলে তিনি দ্রুত এগিয়ে গেলেন এবং তাকে নিজের বাহুতে তুলে নিলেন। তার শরীর তার বাহুতে খুব হালকা ছিল, জ্বরে পুড়ছিল। ঘামের গন্ধ প্রিয়ার সেই চেনা সুগন্ধের সাথে মিশেছিল, যা তাদের আবেগঘন প্রেমের দিনগুলোর ছিল। বিক্রম রাহুলের দিকে তাকালেন। তার কণ্ঠস্বর আতঙ্কিত শান্তি বজায় রাখার চেষ্টা করছিল, কিন্তু তার চোখে দৃঢ়তা ঝিলিক দিচ্ছিল। রাহুল, মায়ের জরুরি কাগজপত্র এবং সরঞ্জাম নিয়ে এসো, জলদি করো। তিনি নিজেকে আর ভাবার অনুমতি দিলেন না। এই সময়ে সবচেয়ে জরুরি ছিল প্রিয়াকে বাঁচানো। মার্সিডিজ ঘন বৃষ্টি চিড়ে রাস্তায় দ্রুত দৌড়ালো।
সরাসরি শহরের জেনারেল হাসপাতালের দিকে। বিক্রম গাড়ি চালাচ্ছিলেন, তার মুখ ছিল টান টান, তার চোখ সামনের রাস্তার ওপর স্থির ছিল। রাহুল পেছনের সিটে বসেছিল, নিজের কাপড়ের ব্যাগ শক্ত করে ধরে রেখে। মাঝে মাঝে রিয়ার ভিউ মিরর দিয়ে বিক্রমকে দেখছিল। তার বড় চোখে এখনও ভয় ছিল, কিন্তু এখন কিছুটা আশাও ছিল। সে এই অচেনা লোকটির তৎপরতা এবং দৃঢ় সংকল্প অনুভব করল। হাসপাতালে পৌঁছে বিক্রম প্রিয়াকে সরাসরি জরুরি বিভাগে নিয়ে গেলেন। ভেতরে মেশিনের বিপিং শব্দ, নার্স ও ডাক্তারদের দৌড়ঝাঁপ এবং রোগীদের আত্মীয়দের কান্নার আওয়াজ ছিল। বিক্রম প্রিয়াকে স্ট্রেচারের ওপর শুইয়ে দিলেন এবং তারপর এক পা পিছিয়ে এসে মেডিকেল টিমের জন্য জায়গা করে দিলেন। তিনি বাইরে দাঁড়িয়ে রইলেন, তার হৃদয় আগুনের মতো জ্বলছিল। ঠান্ডা করিডোরে এদিক ওদিক পায়চারা করছিলেন। রাহুল তার পায়ের কাছে ঘেঁষে দাঁড়িয়ে পড়ল। তার ছোট হাত বিক্রমের প্যান্ট শক্ত করে ধরে নিল, যেন হট্টগোলের মধ্যে এক মজবুত অবলম্বন খুঁজছে। কিছুক্ষণ পর ডাক্তার ভর্মা, এক গম্ভীর মুখ এবং ক্লান্ত চোখের প্রৌঢ় ব্যক্তি, জরুরি বিভাগ থেকে বেরিয়ে এলেন। রোগী প্রিয়া শর্মার আত্মীয় কে? ডাক্তার দৃঢ়ভাবে জিজ্ঞাসা করলেন। বিক্রম চমকে উঠলেন এবং সহজাতভাবে এগিয়ে এলেন। জি আমি, তিনি আমার স্ত্রী। তিনি কেমন আছেন ডাক্তার? বিক্রমের মুখ থেকে বেরিয়ে গেল। তিনি জানতেন যে তার এটি বলার কোনো অধিকার নেই, কিন্তু সেই মুহূর্তে তিনি শুধু প্রিয়ার অবস্থা জানার অধিকার চেয়েছিলেন। ডাক্তার ভার্মা বিক্রমকে সন্দেহের দৃষ্টিতে দেখলেন। রোগী প্রিয়া শর্মা, ৩৬ বছর, কিডনির পাথরের গুরুতর জটিলতার কারণে তীব্র সংক্রমণের ফলে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি হয়েছেন। অবস্থা খুব গুরুতর। আমাদের পাথর বের করতে এবং সংক্রমণ নিয়ন্ত্রণ করতে তৎক্ষণাৎ অস্ত্রোপচার করতে হবে। যদি সময়মতো না করা হয় তবে এটি প্রাণঘাতী হতে পারে। বিক্রমের বুক ধরফর করে উঠল। তীব্র সংক্রমণ, প্রাণঘাতী। তিনি কোনো দ্বিধা ছাড়াই বললেন, ডাক্তার, দয়া করে যা কিছু সম্ভব তা করুন। খরচ কোনো সমস্যা নয়, আমি তৎক্ষণাৎ ভর্তির প্রক্রিয়া এবং পেমেন্ট করব। দয়া করে তাকে বাঁচিয়ে নিন, বিক্রম দৃঢ়ভাবে বললেন। ডাক্তার ভার্মা মাথা নাড়লেন। বিক্রমকে কিছু কাগজপত্র দিলেন এবং তাকে প্রিয়ার ভর্তির জন্য কাউন্টারে যাওয়ার নির্দেশ দিলেন। বিক্রম দ্রুত চলে গেলেন। তার মাথায় শুধু প্রিয়ার বিছানায় শুয়ে থাকার ছবি ছিল। প্রক্রিয়া শেষ হবার এবং প্রিয়ার অস্ত্রোপচারের প্রস্তুতির সময় বিক্রম করিডোরে ফিরে এলেন। রাহুল এখনও সেখানেই বসেছিল। তার বড় কালো চোখ, ছোট মুখ শক্ত করে বন্ধ ছিল। সেই নাক মুখ যেন অদ্ভুতভাবে পরিচিত লাগছিল। বিক্রম রাহুলের পাশে বসে পড়লেন। ছেলেটির নিষ্পাপ চোখের গভীরে তাকিয়ে থাকতে থাকতে এক উন্মাদনাময় কিন্তু ভীতিকর যুক্তিপূর্ণ চিন্তা বিক্রমের মাথায় খেলে গেল, যাতে তার হৃৎপিণ্ড দ্রুত ধরফর করতে লাগল। রাহুল অদ্ভুতভাবে তার ছোটবেলার মতো দেখতে ছিল। মুখের প্রতিটি রেখা, চোখ, এমনকি যখন সে চিন্তিত হতো তখন নিজের ঠোঁট কুচকানোর ধরনও সবকিছু তাকে নিজের ছোটবেলার কথা মনে করিয়ে দিচ্ছিল। সাহেব, আমার মা ঠিক হয়ে যাবেন তো? রাহুল ধীরে বিক্রমের শার্ট টানল। তার কণ্ঠস্বর কাঁপছিল, যা তার চিন্তার ধারা ভেঙে দিল। বিক্রম নিচে ঝুঁকলেন এবং ধীরে ছেলেটির মাথায় হাত বুলিয়ে দিলেন। চিন্তা করো না, তোমার মা ঠিক হয়ে যাবেন। তিনি রাহুলকে শান্ত করার চেষ্টা করলেন, কিন্তু তিনি নিজেও এ বিষয়ে নিশ্চিত ছিলেন না, এবং তিনি এ বিষয়ে আরও অনিশ্চিত ছিলেন যে সামনে কি হতে চলেছে। অতীত, যাকে ঘুমিয়ে থাকা মনে করা হয়েছিল, এখন হঠাৎ এক সুনামির মতো চলে এসেছিল, যা সব কিছু ভাসিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত ছিল। বিক্রম বন্ধ অপারেশন থিয়েটারের দরজার দিকে তাকালেন। তার হৃদয় অমীমাংসিত প্রশ্নে ভারী ছিল। অপারেটিং রুম থেকে আসা মনিটরের নিয়মিত বিপ বিপ শব্দ বিক্রমের হৃদয়ে আসন্ন তুফানের ঘণ্টার মতো লাগছিল। তিনি সেখানেই দাঁড়িয়ে রইলেন। তার চোখ স্টিলের দরজার উপর স্থির ছিল, কিন্তু তার মন অনেক দূরে চলে গিয়েছিল। 10 বছর আগে রাহুলের বিষয়ে প্রশ্ন তার মাথায় অনবরত ঘুরছিল। এটা কি সম্ভব? না, এটা হতে পারে না। কিন্তু সাদৃশ্যগুলো এত স্পষ্ট ছিল যে তাদের উপেক্ষা করা সম্ভব ছিল না। বিক্রম নিজের ফোন বের করলেন। তার আঙুল কাঁপছিল যখন তিনি নিজের সহকারী সঞ্জয়ের নম্বর খুঁজলেন। সঞ্জয়, তিনি বললেন। তার স্বরে এমন এক তৎপরতা এবং আবেগ ছিল যা সঞ্জয় তার বসের কাছ থেকে খুব কমই শুনেছে। আমার জন্য এক ব্যক্তির তৎক্ষণাৎ তদন্ত করো। প্রিয়া শর্মা, 36 বছর, উত্তরপ্রদেশের এক গ্রামের বাসিন্দা। বিশেষ করে তার ছেলের বিষয়ে সব তথ্য জোগাড় করো। নাম রাহুল শর্মা, বয়স 10 বছর। যত দ্রুত সম্ভব, যেমনই তথ্য পাওয়া যাবে আমাকে পাঠিয়ে দাও। অন্যদিকে সঞ্জয় অবাক হয়ে গেল। তার বস, যে সবসময় শান্ত ও যুক্তিপূর্ণ থাকতেন, আজ এত তাড়াহুড়ো এবং আবেগে ভরা কণ্ঠে কথা বলছেন। সে জানত যে এটা শুধু কাজের বিষয় নয়। জি স্যার, আমি এক্ষুনি করছি। সঞ্জয় কোনো প্রশ্ন ছাড়াই জবাব দিল। বিক্রম ফোন কেটে দিলেন এবং ঠান্ডা ওয়েটিং চেয়ারে বসে পড়লেন।
যন্ত্রণাদায়ক বিক্ষিপ্ত স্মৃতিগুলোকে জোড়া দেওয়ার চেষ্টা করছিলেন। 10 বছর আগে তিনি এক উচ্চাকাঙ্ক্ষী এবং রোম্যান্টিক আর্কিটেকচারের ছাত্র ছিলেন। তার এক উজ্জ্বল ভবিষ্যৎ ছিল, যা তার প্রতিষ্ঠিত পরিবার দ্বারা নির্ধারিত ছিল। আর প্রিয়া ছিল গ্রামের এক মেয়ে, যে মুম্বাইয়ে শিক্ষক হওয়ার পড়াশোনা করছিল। কোমল, সৌম্য, যার চোখ পরিষ্কার এবং হাসি লাজুক ছিল। সে নিজের পড়াশোনার খরচ চালানোর জন্য তার কলেজের পাশে একটি ছোট ক্যাফেতে কাজ করত। তারা একে অপরকে পাগলের মতো ভালোবাসত। এক প্রথম প্রেম, যা শহরের মাঝে ফুটে ওঠা বুনো ফুলের মতো শুদ্ধ ও তীব্র ছিল। বিক্রম তার সাথে এক ভবিষ্যতের স্বপ্ন দেখেছিলেন। সমুদ্রের ধারে এক ছোট ঘর, বাচ্চাদের কলকাকলি। তিনি এক সাধারণ সুখী জীবনের স্বপ্ন দেখেছিলেন, সেই খ্যাতির ঘূর্ণি থেকে দূরে, যাতে তার পরিবার ফেসেছিল। তারপর তার বাবা মিস্টার হর্ষবর্ধন সিং এই বিষয়ে জানতে পারলেন। এক কর্তৃত্ববাদী শক্তিশালী ব্যক্তি, যিনি প্রতিষ্ঠা এবং মর্যাদাকে সবার ওপরে রাখতেন। তারা তাদের সম্পর্কের তীব্র বিরোধিতা করলেন। এক অনাথ গেয় গরিব মেয়ে সিং গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যানের ছেলের যোগ্য কিভাবে হতে পারে? আমি তোমাকে নিষেধ করছি। সেই দিন তার শব্দগুলো এখনও বিক্রমের কানে প্রতিধ্বনিত হচ্ছে, এক নিষ্ঠুর সিদ্ধান্তের মতো ঠান্ডা ও নির্দয়। বিক্রম তর্ক করেছিলেন, মিনতি করেছিলেন, কিন্তু তার বাবা দৃঢ় ছিলেন। তিনি সব পদ্ধতি প্রয়োগ করেছিলেন, নরম অনুনয় থেকে শুরু করে কঠোর চাপ পর্যন্ত। মিস্টার সিং এমনকি হুমকি দিয়েছিলেন যে যদি সে প্রিয়ার সাথে সম্পর্ক না ছিন্ন করে, তবে তিনি তাকে ত্যায্য করবেন এবং সমস্ত আর্থিক সহযোগিতা বন্ধ করে দেবেন। বিক্রম নিজের বাবার শক্তির সামনে দুর্বল ও অসহায় হয়ে পড়েছিলেন। এবং তারপর প্রিয়া গায়েব হয়ে গেল। সে একটি ছোট চিঠি ছেড়ে গিয়েছিল, যাতে শুধু কয়েক লাইন ছিল, যাতে বলা ছিল যে সে তার যোগ্য নয়। সে চায় যে তার ভবিষ্যৎ উজ্জ্বল হোক, তাকে যেন আর না খোঁজা হয়। বিক্রম তাকে পাগলের মতো সব জায়গায় খুঁজলেন, মুম্বাই থেকে শুরু করে আশেপাশের শহর পর্যন্ত, কিন্তু সব বৃথা ছিল। প্রিয়া যেন এই পৃথিবী থেকে হারিয়ে গিয়েছিল। বিশ্বাসঘাতকতার যন্ত্রণা, অসহায়তার অনুভূতি এবং বাবার নিষ্ঠুর হস্তক্ষেপ বিক্রমকে এক ভিন্ন মানুষে পরিণত করেছিল। তিনি এক পাগলের মতো কাজে ডুবে গেলেন, ঠান্ডা এবং দূরে সরে গেলেন। নিজের হৃদয়কে কেরিয়ার এবং সাফল্যের বরফের নিচে সমাধি দিলেন। ফোনে আসা একটি বার্তার শব্দ বিক্রমের চিন্তার ধারা ভেঙে দিল। এটি সঞ্জয় ছিল। স্যার, আমি তথ্য পেয়ে গেছি। বার্তায় লেখা ছিল, প্রিয়া শর্মা 36 বছর, উত্তরপ্রদেশের এক গ্রামের বাসিন্দা। ছোটবেলায় বাবা মায়ের মৃত্যু হয়েছে। নিজের মাসির সাথে থাকতেন। হিন্দি সাহিত্যে স্নাতক করার পর শিক্ষকতা করেননি, অনেক ছোটখাটো কাজ করেছেন। বর্তমানে মুম্বাইয়ের এক চালে থাকেন। তার একটি ছেলে আছে, যার নাম রাহুল শর্মা, বয়স 10 বছর। 10 বছর? বিক্রম বিড়বিড় করলেন। তার কণ্ঠস্বর কাঁপছিল। যদি রাহুল তার ছেলে হয়, তবে প্রিয়া 10 বছর আগে যখন তাকে ছেড়ে গিয়েছিল, তখন সে অন্তঃসত্ত্বা ছিল। সে একাই বাচ্চার জন্ম দিয়েছে, একাই 10 বছর ধরে তাকে লালন পালন করেছে। বিক্রমের হৃদয় কেউ নিংড়ে নিচ্ছে এমন মনে হল। অপরাধবোধ, দুঃখ এবং এক অস্পষ্ট রাগ জেগে উঠল। তিনি নিজের ছেলের জীবনের প্রথম 10 বছর হারিয়ে ফেলেছিলেন। 10 বছর। পরের দিন সকালে যখন দিনের প্রথম হলুদ কিরণ হাসপাতালের ঘরের জানলা দিয়ে এলো, প্রিয়া ধীরে ধীরে নিজের চোখ খুললেন। অপারেশনের ব্যথানাশক ওষুধের কারণে অনেক কমে গিয়েছিল, কিন্তু তার পুরো শরীর এখনও ক্লান্ত এবং ব্যথায় ছিল। অ্যান্টিসেপটিকের তীব্র গন্ধ তার নাকে ভরে গেল, যা তাকে মনে করিয়ে দিল যে তিনি হাসপাতালে আছেন। তিনি মনে করার চেষ্টা করলেন কি হয়েছিল। পেটে তীব্র ব্যথা, রাহুলের ঘাবড়ে গিয়ে সাহায্যের জন্য দৌড়ানো এবং তারপর বিক্রম তাকে কোলে তুলে নেওয়া। তার সেই ছবি, তার টান মুখ এবং তার দৃঢ় কণ্ঠস্বর তার মাথায় স্পষ্ট ছিল। তিনি ধীরে নড়ার চেষ্টা করলেন, ওঠার চেষ্টা করলেন, কিন্তু সেলাইয়ে ব্যথা হলো এবং তিনি ধীরে গোঙাতে লাগলেন। সেই হালকা আওয়াজ বিক্রমকে জাগিয়ে দিল, যিনি বিছানার পাশে একটি চেয়ারে বসেছিলেন। তার মাথা বিছানার কিনারে ঠেকানো ছিল। তিনি ঘুমিয়ে পড়েছিলেন। তিনি ধড়ফড় করে উঠে দাঁড়ালেন। তার মুখে চিন্তা ও খুশি স্পষ্ট দেখা যাচ্ছিল। ঘুমের অভাবে তার চোখ ফুলে গিয়েছিল, কিন্তু সেই একই দৃঢ় নাক মুখ ছিল, যা একসময় তার হৃদয়ে গভীরভাবে গেঁথেছিল। প্রিয়া, তুমি জেগে গেছ? বিক্রম জিজ্ঞাসা করলেন। তার কণ্ঠস্বর অধীরতায় ভারী ছিল। এখন কেমন বোধ করছ? এখনও কি খুব ব্যথা হচ্ছে? আমি ডাক্তারকে ডাকছি। তিনি নার্সকে ডাকার জন্য ঘোরার আগেই প্রিয়া ধীরে মাথা নাড়লেন। প্রিয়া তাকে দেখলেন। তার চোখে খুব জটিল ভাব ছিল।
তাকে এখানে দেখে বিস্ময়, সামনে কি হবে তার ভয়, নিজের প্রাণ বাঁচানোর জন্য গভীর কৃতজ্ঞতা এবং অতীতের জন্য কিছুটা বিরক্তি ও দুঃখ। তিনি দ্রুত নিজের মুখ ফিরিয়ে নিলেন তার গভীর নজর থেকে বাঁচতে, যেন তিনি নিজের ভেতর জেগে ওঠা সমস্ত মিশ্র অনুভূতি লুকিয়ে ফেলতে চান। বিক্রম, তুমি এখানে কেন? প্রিয়া জিজ্ঞাসা করলেন। তার কণ্ঠস্বর খসখসে এবং এত দুর্বল ছিল যেন তাতে কোনো শক্তিই অবশিষ্ট নেই। বিক্রম কাছে এলেন, বিছানার পাশে দাঁড়িয়ে পড়লেন। রাহুল সেই ছেলেটি রাস্তায় সাহায্যের জন্য চিৎকার করছিল এবং কাকতালীয়ভাবে আমার সাথে দেখা হয়ে গেল। বিক্রম সংক্ষেপে জানালেন, তার কণ্ঠস্বর এখনও ঘুমের রেশ ছিল। তোমার কিডনির পাথরে জটিলতার কারণে তীব্র সংক্রমণ হয়েছিল। তৎক্ষণাৎ অস্ত্রোপচারের দরকার ছিল। ভাগ্যের জোরে তুমি সময়মতো পৌঁছে গেছো। প্রিয়া চুপ রইলেন। তার মন অস্থির ছিল। তিনি তার প্রাণ বাঁচানোর জন্য এবং নিজের ছেলের যত্ন নেওয়ার জন্য তার কৃতজ্ঞ ছিলেন, কিন্তু তার হঠাৎ আশায় তিনি খুশি হওয়ার বদলে ঘাবড়ে গিয়েছিলেন। যে রহস্যকে তিনি 10 বছর ধরে লুকিয়ে রাখার ও বাঁচানোর চেষ্টা করেছিলেন, তা কি এখনও সুরক্ষিত থাকতে পারবে? তিনি সেই মুহূর্তের ভয়ে ছিলেন যখন সত্য সামনে চলে আসবে। ঠিক সেই সময়ে রাহুল দরজা দিয়ে চুপি চুপি ভেতরে এলো। তার হাতে কমলালেবুর রসের গ্লাস ছিল যা সে খাচ্ছিল। সে তার চোখ মেলালো। নিজের মাকে জেগে থাকতে দেখে সে খুশিতে চিৎকার করে উঠল। তার কণ্ঠস্বর পরিষ্কার ছিল, মা জেগে গেছে। মা, কোথাও ব্যথা হচ্ছে কি? সে দৌড়ে এলো এবং বিছানায় উঠে প্রিয়াকে জড়িয়ে ধরল। তারপর রাহুল বিক্রমের দিকে ফিরল এবং খিলখিল করে হাসল, যাতে তার ভাঙা দাঁত দেখা গেল। বিক্রম আঙ্কেল, দেখুন আমার মা জেগে গেছে। দেখেছ, আমি সঠিক বলেছিলাম না? আমার মা ঠিক হয়ে যাবেন। তার চোখে বিশ্বাস ও নিষ্পাপতা ছিল। রাহুলের উজ্জ্বল হাসি দেখে এবং প্রিয়ার সতর্ক কিন্তু জটিল ও যন্ত্রণাদায়ক চোখের দিকে তাকিয়ে বিক্রম জানতেন যে তার আসল লড়াই এখন শুরু হয়েছে। ধন্যবাদ, প্রিয়া ধীরে বললেন। তার কণ্ঠস্বর দুর্বল ছিল। তুমি এবার যাও, আমি নিজের খেয়াল রাখতে পারি। বিক্রম ভ্রু কুঁচকালেন। নিজের কানে বিশ্বাস করতে পারলেন না। তুমি কি বলছো প্রিয়া? তোমার এইমাত্র অস্ত্রোপচার হয়েছে। তুমি এত দুর্বল এবং রাহুল এত ছোট, তুমি একা কিভাবে করবে? এটা আমার সমস্যা। প্রিয়া কঠিন হওয়ার চেষ্টা করলেন, যদিও তার কণ্ঠস্বর এখনও কাঁপছিল। এর সাথে তোমার কোনো সম্পর্ক নেই। দয়া করে এখন আমাদের বিরক্ত করো না। তুমি যাও। তিনি দেওয়ালের দিকে মুখ ফিরিয়ে নিলেন, কথা শেষ করার চেষ্টা করে। কোনো সম্পর্ক নেই? বিক্রম তিক্ততার সাথে হাসলেন। তিনি কাছে এলেন। তার কণ্ঠস্বর চাপের কারণে ভারী হয়ে গেল। তার চোখ প্রিয়ার গভীরে উঁকি দিচ্ছিল, যেন তিনি তার আত্মা পড়তে চান। প্রিয়া, আমার চোখের দিকে তাকাও এবং সত্যি বলো, রাহুল কি আমার ছেলে? প্রিয়া আঁতকে উঠলেন। বিক্রমের সরাসরি প্রশ্ন এক অদৃশ্য ছুরির মতো তার হৃদয়ে বিঁধল। তিনি নিজের ঠোঁট শক্ত করে কামড়ে ধরলেন, সেই চোখের জল আটকানোর চেষ্টা করছিলেন যা বাইরে আসতে মরিয়া ছিল। না, তিনি প্রায় চিৎকার করে উঠলেন, যদিও তার কণ্ঠস্বর এখনও করুণভাবে দুর্বল ছিল। তার সাথে তোমার কোনো সম্পর্ক নেই। তুমি যাও। তুমি মিথ্যে বলছো, বিক্রম রাগের সাথে বললেন। তার ভেতরে রাগ ও যন্ত্রণা টকবক করছিল। আমি দেখেছি ও আমার ছোটবেলার মতো দেখতে, একদম সেই রকম। প্রিয়া, অস্বীকার করার চেষ্টা করো না। আমাকে বলো, তুমি কেন এটা আমার কাছে লুকিয়েছিলে? তুমি আমার থেকে 10 বছর ধরে পিতা হওয়ার অধিকার কেড়ে নেওয়ার সাহস কিভাবে করলে? প্রিয়া ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে লাগলেন। সেই চোখের জল যা তিনি এতদিন আটকে রেখেছিলেন এখন বয়ে চলল। পিতা হওয়ার অধিকার? তাহলে সেই দিন কে আমার থেকে ভালোবাসার এক পূর্ণ পরিবার পাওয়ার অধিকার কেড়ে নিয়েছিল? কে আমাকে একা সমস্ত তিক্ততা এবং অপমানের সম্মুখীন হওয়ার জন্য ছেড়ে দিয়েছিল? তখন তুমি কোথায় ছিলে? বিক্রম নির্বাক হয়ে গেলেন। তিনি জানতেন তিনি কোন বিষয়ে কথা বলছেন। তিনি জানতেন এতে তারও অনেক বড় ভুল ছিল। তিনি খুব দুর্বল ছিলেন, তাকে বাঁচানোর জন্য যথেষ্ট শক্তিশালী ছিলেন না। আমাকে ক্ষমা করে দাও, তিনি ফিসফিস করে বললেন। তার কণ্ঠস্বর অনুশোচনায় ভরা ছিল। আমার তোমাকে প্রয়োজন নেই যে তুমি ওকে নিজের ছেলে বলে স্বীকার করো, প্রিয়া নিজের চোখের জল মুছতে মুছতে বললেন। তার কণ্ঠস্বর নিষ্ঠুরভাবে দৃঢ় হয়ে গেল। আমার তোমার বা তোমার পরিবারের দয়া চাই না। আমি নিজের ছেলেকে নিজেই বড় করতে পারি। আমি চাই না সে তোমার পরিবারের ক্ষমতা ও টাকার ঘূর্ণিতে ভেসে যাক এবং তারপর নিজের মায়ের মতো মানুষের দ্বারা অপমানিত ও অবহেলিত হোক। প্রিয়া, সত্যি, বিক্রম বলার চেষ্টা করলেন। তুমি যাও। প্রিয়া বিক্রমের কথা থামিয়ে দিলেন প্রায় চিৎকার করে। দয়া করে আমাদের একা ছেড়ে দাও। আমি আপনার কাছে ভিক্ষা চাইছি।
বিক্রম তার সামনের মহিলার দিকে তাকালেন। তার হৃদয়ে হাজারো সূঁচ ফোটার মতো যন্ত্রণায় বিদ্ধ হচ্ছিল। প্রিয়ার চোখের দৃঢ়তা, ব্যথা এবং নিরাশা তাকে আর কিছু বলা থেকে থামিয়ে দিল। তিনি জানতেন যে প্রিয়া নিজের চারদিকে যে বরফ শীতল দেওয়াল তুলেছেন তা ভাঙার জন্য তার সময়, অনেক সময় এবং সততা ও ধৈর্যের প্রয়োজন হবে। প্রিয়ার দৃঢ় প্রত্যাখ্যান সত্ত্বেও বিক্রম হাল ছাড়লেন না। তিনি গোপনে ডিএনএ টেস্ট করানোর সিদ্ধান্ত নিলেন, যাতে তার কাছে অকাট্য প্রমাণ থাকে। সেই রাতে যখন রাহুল ঘুমিয়েছিল, বিক্রম কৌশলে তার বালিশ থেকে কিছু চুল নিয়ে নিলেন। তিনি জানতেন যে এটি সঠিক নয়, কিন্তু তার সত্যের প্রয়োজন ছিল। হাসপাতালে কিছুদিন থাকার পর প্রিয়ার স্বাস্থ্যের অনেক উন্নতি হল। বিক্রম মা ও ছেলেকে একটি আরামদায়ক অ্যাপার্টমেন্টে নিয়ে গেলেন, যা তিনি সঞ্জয়কে দিয়ে আগেই তৈরি করিয়ে রেখেছিলেন। এটি তার বিলাসবহুল বাংলো ছিল না, বরং মুম্বাইয়ের এক শান্ত এলাকায় একটি উচ্চমানের অ্যাপার্টমেন্ট ছিল, যা প্রিয়া ও রাহুলের কোনো ঝামেলা ছাড়াই বিশ্রাম নেওয়ার জন্য যথেষ্ট ছিল। যদিও প্রিয়া তখনও শীতল ও দূরত্ব বজায় রেখে চলছিলেন, এমনকি কিছুটা রাগান্বিতও ছিলেন, তবে তাকে এটি মেনে নিতে হয়েছিল, কারণ রাহুলেরও একটি উন্নত পরিবেশের প্রয়োজন ছিল। তিনি চাননি যে তার ছেলে আর কোনো কষ্ট সহ্য করুক। বিক্রম মা ও ছেলের খুব ভালোভাবে দেখাশোনা করলেন, সেই অভাব এবং কষ্টের ক্ষতিপূরণ করার চেষ্টা করলেন যার মধ্য দিয়ে তারা যাচ্ছিলেন। তিনি প্রিয়া ও রাহুলের প্রিয় খাবার আনতেন। প্রতি দুপুরে রাহুলকে কাছের পার্কে নিয়ে যেতেন এবং ঘণ্টার পর ঘণ্টা ধৈর্য সহকারে সেই ছেলেটির অন্তহীন কথা শুনতেন। তিনি চেয়েছিলেন যে রাহুল তার উপস্থিতিতে অভ্যস্ত হয়ে যাক। সেই আবেগীয় ঘাটতি পূরণ করতে চেয়েছিলেন যা ছেলেটি গত কয়েক বছরে সহ্য করেছিল। এক সন্ধ্যায় রাহুল ব্যালকনিতে তার মায়ের কোলে বসে ঠান্ডা হাওয়া উপভোগ করছিল। মা, বিক্রম আঙ্কেল খুব ভালো, তাই না? রাহুল তার স্পষ্ট প্রশংসা ভরা কণ্ঠে বলল। প্রিয়া চুপ রইলেন, ধীরে নিজের ছেলের নরম চুলে হাত বুলিয়ে দিচ্ছিলেন। তিনি জানতেন না নিজের ছেলেকে কি জবাব দেবেন। তিনি আমার জন্য অনেক সুন্দর খেলনা কিনেছেন। তিনি ইহাও প্রতিশ্রুতি দিয়েছেন যে যদি আমি এই সপ্তাহের শেষে ভালো আচরণ করি তবে তিনি আমাকে ওয়াটার পার্কে নিয়ে যাবেন। মা, রাহুল উৎসাহ আর গর্বের সাথে বলল। প্রিয়া দীর্ঘশ্বাস ফেললেন। তিনি জানতেন যে বিক্রম সবকিছু ঠিক করার চেষ্টা করছেন, কিন্তু তার হৃদয়ের ক্ষত ছিল অনেক বড় আর গভীর, যা এত সহজে ভরাট করা সম্ভব ছিল না। রাহুল, প্রিয়া হঠাৎ বললেন। তার স্বরে কিছুটা ঘাবড়ানি ছিল। তিনি এক গভীর শ্বাস নিলেন, যেন তিনি নিজের সারা জীবনের সাহস সঞ্চয় করছেন। কি, তুমি কি তোমার বাবার বিষয়ে জানতে চাও? রাহুল তার গোলগাল মুখটি ওপরে তুলল। তার চোখ বিস্ময় নিয়ে নিজের মাকে দেখছিল। হ্যাঁ মা, আমি জানতে চাই। দয়া করে আমাকে বলুন, আমার বাবা কোথায়? প্রিয়া নিজের ছেলের স্বচ্ছ চোখের গভীরে তাকালেন। তোমার বাবা আসলে কোথাও দূরে কাজ করতে যাননি, যেমনটা আমি তোমাকে বলতাম। তার অসম্পূর্ণ শব্দগুলো সেই রহস্যের দরজা খুলে দিল যা গত বহু বছর ধরে বন্ধ ছিল। এক সপ্তাহ পর প্রিয়ার হাসপাতাল থেকে ছুটি পাওয়ার পর বিক্রম সন্ধ্যায় অ্যাপার্টমেন্টে ফিরলেন। তিনি লিভিং রুমে প্রবেশ করলেন। তার হাতে একটি মোটা সাদা খাম ছিল, ডিএনএ টেস্টের ফলাফল। তার হৃৎপিণ্ড সজোরে ধরফর করছিল। একই সময় ঘাবড়ানি, ভয় এবং আশার অনুভূতি হচ্ছিল। প্রিয়া পাশের সোফায় কাপড় ভাঁজ করছিলেন। তার হাতে খাম দেখে প্রিয়ার বুকও দ্রুত ধরফর করতে লাগল। তিনি জানতেন তার ভেতরে কি আছে, এক সত্য যা তিনি বহু বছর ধরে লুকানোর চেষ্টা করেছিলেন। বিক্রম কিছু বললেন না, শুধু চুপচাপ খামটি প্রিয়ার সামনে কফি টেবিলের উপর রেখে দিলেন। তিনি তার সামনের সোফায় বসে পড়লেন। তার চোখ জটিল আবেগে তার ওপর স্থির ছিল। রাহুল পাশের ঘরে নিজের বিল্ডিং ব্লক নিয়ে খেলছিল। তার নিষ্পাপ কণ্ঠস্বর মাঝে মাঝে বাইরে আসছিল, যা লিভিং রুমের টানটান পরিস্থিতির সাথে এক নিষ্ঠুর বৈপরীত্য তৈরি করছিল। তুমি ফলাফল পেয়ে গেছ? প্রিয়া কাঁপানো গলায় জিজ্ঞাসা করলেন। বিক্রমের চোখের দিকে তাকানোর সাহস করতে পারছিলেন না। বিক্রম মাথা নাড়লেন। তার কণ্ঠস্বর গভীর ও খসখসে ছিল। তিনি নিজের ভেতর উপচে পড়া আবেগকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছিলেন। হ্যাঁ, আমি এখনই নিয়ে এসেছি। তিনি তাকে দেখলেন। তার চোখ যেন বলছিল, তুমি কি দেখতে চাও? প্রিয়া নিজের মাথা জোরে নাড়লেন। তার চোখ লাল এবং অশ্রুসিক্ত ছিল। না, প্রয়োজন নেই, আমি জানি। তিনি জানতেন যে সত্য জানার জন্য সেই কাগজ দেখার প্রয়োজন নেই। তার মন তাকে অনেক আগেই বলে দিয়েছিল। তাহলে কেন? বিক্রম জিজ্ঞাসা করলেন। তার কণ্ঠস্বরের ওপর নিয়ন্ত্রণ হারাতে শুরু করেছিলেন। তুমি আমার থেকে এটি কেন লুকিয়েছিলে? বহু বছর হয়ে গেল যখন আমরা প্রেমে ছিলাম এবং তারপর ব্যথায় আলাদা হয়ে গেলাম। তুমি আমার সন্তানের মা হতে চলেছিলে, একাই বাচ্চার জন্ম দিলে এবং তারপর একাই তাকে বড় করলে।
তুমি কি জানো এটি আমার জন্য কতটা নিষ্ঠুর? প্রিয়ার নীরবতা আগুনে ঘি ঢালার কাজ করল। বিক্রম উঠে দাঁড়ালেন। তার কণ্ঠস্বর আরও চড়া হয়ে গেল, যা এতদিনের চেপে রাখা ব্যথা এবং নিরাশায় পূর্ণ ছিল। তুমি কি জানো আমি সেই দিনগুলো কিভাবে কাটিয়েছে? আমার মনে হয়েছিল তুমি আমাকে ধোঁকা দিয়েছ, আমাকে একটি শব্দ না বলে ছেড়ে চলে গেছ। আমি তোমাকে ঘৃণা করেছি, কিন্তু তবুও তোমাকে মনে রাখা, তোমাকে ভালোবাসা বন্ধ করতে পারিনি। আর তুমি আমাদের সন্তানকে নিয়ে এক আলাদা জীবন কাটাচ্ছিলে, কোনো স্পষ্টীকরণ ছাড়া, কোনো খবর ছাড়া। প্রিয়া অবশেষে নিজের চোখের জলে ভেজা মুখ ওপরে তুললেন। তার চোখ লাল ও ফোলা ছিল, তার কণ্ঠস্বর কাঁপছিল, তিক্ততা ও অভিযোগ ভরা ছিল, যেন তিনি এই মুহূর্তের জন্য অনেক দীর্ঘ সময় ধরে অপেক্ষা করছিলেন, যাতে নিজের সমস্ত ব্যথা বাইরে বের করে আনতে পারেন। আর তোমার কি, সেই দিন কি তুমি তোমার বাবা, তোমার পরিবারের বিরুদ্ধে গিয়ে আমাকে রক্ষা করার সাহস দেখিয়েছিলে? তুমি কি আমার হাত ধরে কোথাও চলে যাওয়ার সাহস করেছিলে, নাকি তুমিও শুধু অসহায় হয়ে আমাকে অপমান ও ব্যথার মধ্যে চলে যেতে দেখলে? বিক্রম স্তব্ধ হয়ে গেলেন। প্রিয়ার শব্দগুলো একজন মানুষের অহংকারের উপর ঠান্ডা জলের ঝাপটার মতো ছিল। হ্যাঁ, সেই দিন তিনি অসহায় ছিলেন। তিনি নিজের ভালোবাসা, নিজের প্রেমিকার রক্ষা করার জন্য পর্যাপ্ত মজবুত ও সাহসী ছিলেন না। তিনি তাকে সবকিছু একা সহ্য করার জন্য ছেড়ে দিয়েছিলেন। আমাকে ক্ষমা করে দাও, বিক্রম ফিসফিস করে বললেন। তার কণ্ঠস্বর ক্লান্তি, অনুশোচনা এবং অসহায়তায় ভরা ছিল। তিনি চেয়ারে বসে পড়লেন, নিজের দুই হাতে নিজের মাথা ধরলেন। তিনি জানতেন তিনি ভুল ছিলেন, তিনি খুব দুর্বল, খুব ভীতু ছিলেন। কিন্তু প্রিয়া, বিক্রম মাথা তুলে সরাসরি তার চোখের দিকে তাকালেন। তার চোখে দৃঢ় সংকল্প ছিল। এর মানে এই নয় যে তোমার আমার থেকে পিতা হওয়ার অধিকার কেড়ে নেওয়ার অধিকার ছিল। আমি কেড়ে নিইনি। প্রিয়া ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলেন। তার কাঁধ কাঁপছিল। আমি শুধু নিজের ছেলের রক্ষা করতে চেয়েছিলাম। আমার ভয় ছিল যে তাকেও সেই সব তিক্ত কথা, সেই সব তিরস্কারপূর্ণ নজরের মুখোমুখি হতে হবে যা আমাকে সহ্য করতে হয়েছিল। আমার ভয় ছিল যে তোমার পরিবার তাকে কখনো গ্রহণ করবে না। আমি একা দুঃখ সহ্য করতে প্রস্তুত ছিলাম, কিন্তু আমি কখনো চাইনি যে আমার ছেলের চোট লাগুক। কিন্তু এখন আমি জেনে গেছি। বিক্রম বললেন, তার কণ্ঠস্বর নরম হয়ে এলো। তিনি নিজের তোলপাড় করা আবেগকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছিলেন। তিনি তার কাছে এলেন, তার পাশে বসে পড়লেন এবং তার ঠান্ডা হাতটি ধরলেন। আমি এখন কাউকে তোমার এবং আমাদের ছেলের চোট পৌঁছাতে দেব না, কখনো না। তিনি তাকে দেখলেন, তার চোখে ছিল দৃঢ় সংকল্প, হৃদয়ের গভীর থেকে এক প্রতিশ্রুতি। যেমনই বিক্রমের প্রতিশ্রুতি শেষ হল, তার ফোন সজোরে বেজে উঠল, যাতে ঘরের শান্ত ও ভারী নিস্তব্ধতা ভঙ্গ হল। স্ক্রিনে বাবা নাম জ্বলছিল। বিক্রমের মন দমে গেল। তিনি জানতেন এটি সেই কল যার তিনি অনুমান করেছিলেন, কিন্তু মোকাবিলা করতে চাননি। খবর মিস্টার সিংয়ের কাছে তার প্রত্যাশার চেয়ে দ্রুত পৌঁছে গিয়েছিল। আসল লড়াই এখন শুরু হচ্ছিল। বিক্রম এক গভীর শ্বাস নিলেন। নিজের কণ্ঠস্বর যথাসম্ভব শান্ত রাখার চেষ্টা করতে করতে ধীরে ধীরে ফোন তুললেন। হ্যালো বাবা, আমি এখন একটি ব্যক্তিগত বিষয়ে ব্যস্ত আছি। বিক্রম নিজের কণ্ঠস্বর যথাসম্ভব শান্ত রাখার চেষ্টা করে বললেন, যদিও তার মনে তুফান চলছিল। অন্যদিকে মিস্টার সিংয়ের কণ্ঠস্বর ছিল শীতল, অধিকারপূর্ণ এবং রাগে ভরা। তুমি কোথায়? আমি শুনেছি যে তুমি কোরীয় অংশীদারদের সাথে এক গুরুত্বপূর্ণ বৈঠক মাঝপথে ছেড়ে কোনো হাসপাতালের চক্করে দৌড়েছ। তার স্বরে তিরস্কার ছিল। ব্যক্তিগত বিষয়? মিস্টার সিং এক বিদ্রুপাত্মক হাসি দিলেন, যা বিক্রমকে শিউরে দিল। তোমার ব্যক্তিগত বিষয় যা কোম্পানির কোটি টাকার চুক্তিকে প্রভাবিত করতে পারে। বিক্রম ফোনটি শক্ত করে ধরলেন। তার আঙুল সাদা হয়ে গেল। তিনি জানতেন যে তার বাবা কাজ এবং সম্মানের দোহাই দিয়ে তার ওপর চাপ সৃষ্টির চেষ্টা করছেন। আমি ওটা পরে সামলে নেব বাবা, এটি তার চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ। বিক্রম দৃঢ়ভাবে জবাব দিলেন। তোমার কেরিয়ারের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ কি? আমাদের পরিবার এবং সিং গ্রুপের প্রতিষ্ঠার চেয়ে বেশি? মিস্টার সিং প্রায় চিৎকার করে উঠলেন। তার কণ্ঠস্বর ফোন থেকে প্রতিধ্বনিত হচ্ছিল, যেন বিক্রমের কানের পর্দা ফেটে যাবে। আমি শুনেছি যে তুমি এক মহিলা এবং এক বাচ্চার সাথে জড়িয়ে আছো। তুমি এটি কি নাটক করছো? বিক্রম প্রিয়া যে পাশে বসেছিলেন, যদিও তিনি অন্যদিকের কথা পরিষ্কার শুনতে পাচ্ছিলেন না, তিনি বিক্রমের অতিরিক্ত উত্তেজনা অনুভব করলেন। তিনি ধীরে নিজের হাত সরিয়ে নিলেন। তার চোখ চিন্তা নিয়ে তাকে দেখছিল। বিক্রম নিজের চোখ বন্ধ করলেন। তিনি জানতেন তাকে আজ বা কাল এই মুহূর্তের মোকাবিলা করতেই হবে। তিনি আরও এক গভীর শ্বাস নিলেন এবং সমস্ত সাহস সঞ্চয় করলেন। বাবা, সেই মহিলা প্রিয়া, তিনি বললেন। তার কণ্ঠস্বর গভীর হয়ে গেল। প্রতিটি শব্দ স্পষ্ট ছিল, যেন বাতাসে পেরেক ঠকছেন। অন্যদিকে নিস্তব্ধতা নেমে এলো।
একদম বন্ধ করা নীরবতা, যাতে কেবল মিস্টার সিংয়ের ভারী শ্বাস শোনা যাচ্ছিল। বিক্রম কল্পনা করতে পারছিলেন যে তার বাবার মুখ প্রথমে বিস্ময় এবং তারপর চরম ক্রোধে বদলে গেছে হবে। প্রিয়া? কোন প্রিয়া? মিস্টার সিংয়ের কণ্ঠস্বর কিছুটা কেঁপে গেল। তিনি একটি আবেগকে দমানোর চেষ্টা করছিলেন যা ফেটে পড়ার উপক্রম ছিল, কিন্তু বিস্ময় ও রোষ লুকানো সম্ভব ছিল না। প্রিয়া শর্মা, সেই একই মেয়ে যাকে আপনি বহু বছর আগে আমার থেকে আলাদা করার জন্য সব রকম চেষ্টা করেছিলেন। বিক্রম স্পষ্ট ও দৃঢ়ভাবে বললেন, কোনো দ্বিধা ছাড়া। তুমি কি বলছো? মিস্টার সিং প্রায় ফোনে চিৎকার করে উঠলেন। তার কণ্ঠস্বর সদমা ওর আগে ভরে গেল। সেই মেয়ে, সেই গিয়ে মেয়ে, তার সাহস কি করে হলো তোমার কাছে ফিরে আসার? সে কি আবার তোমার সাথে লিপ্টে থাকতে চায়, টাকা হাতাতে চায়, নাকি সে এই পরিবারকে বরবাদ করতে চায়? বাবা! বিক্রম চিৎকার করে উঠলেন। আর শান্ত থাকতে পারলেন না। তিনি উঠে ব্যালকনিতে চলে গেলেন যাতে প্রিয়া তার বাবার কঠোর শব্দ শুনতে না পান। আপনি তার বিষয়ে এইভাবে কথা বলবেন না। প্রিয়া এইমাত্র হাসপাতাল থেকে ফিরেছেন। আমার পরোয়া নেই, মিস্টার সিং চিৎকার করলেন। তার স্বরে তিরস্কার ছিল। তুমি তৎক্ষণাৎ বাড়ি এসো। আমি তোমাকে আজ থেকে তার সাথে কোনো সম্পর্ক রাখতে নিষেধ করছি। তুমি কি ভুলে গেছো যে সে তোমাকে একটি শব্দ না বলে কিভাবে ছেড়ে চলে গিয়েছিল? ওই ধরনের মহিলা তোমার মনোযোগের যোগ্য নয়। সে আমাকে ছাড়েনি। বিক্রম দাঁত চেপে বললেন। ফুটন্ত রাগকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছিলেন, কিন্তু তার কণ্ঠস্বর এখনও রাগে পূর্ণ ছিল। এটি আপনি ছিলেন যিনি তাকে বাধ্য করেছিলেন। আপনি তাকে এই অবস্থায় ঠেলে দিয়েছিলেন, এবং এখন আমার এক ছেলে আছে, সে আপনার নাপি। আরও এক নিস্তব্ধতা। এইবারের নীরবতা আরও বেশি ভয়ঙ্কর ছিল। বিক্রম অন্যদিক থেকে তার বাবার ভারী শ্বাস শুনতে পাচ্ছিলেন, যেন মিস্টার সিং এই চমকে দেওয়া খবরের মোকাবিলা করার চেষ্টা করছেন। তুমি বলছো যে সে তোমার ছেলে? তুমি পাগল হয়ে গেছ। বিক্রম সিংয়ের কণ্ঠস্বর এক মুহূর্তের জন্য দুর্বল হয়ে গেল, যেন তিনি এক মারাত্মক ধাক্কা খেয়েছেন। তারপর তা আবার কঠোর, শীতল ও তিরস্কারপূর্ণ হয়ে উঠল। আমি এটি স্বীকার করি না। এই পরিবারে এক অজ্ঞাত বংশের নাতি, এক এমন বউ যার কোনো খানদান নেই, কোনো মা বাবা নেই, হতে পারে না। আমার আপনার স্বীকৃতির প্রয়োজন নেই, বিক্রম বললেন। তার কণ্ঠস্বর অস্বাভাবিকভাবে দৃঢ় ছিল, এক এমন প্রতিরোধ যার তিনি নিজেরও আশা করেননি। তিনি নিজের বাবার নিয়ন্ত্রণে ক্লান্ত হয়ে পড়েছিলেন। রাহুল আমার ছেলে, এবং আমার তার এবং তার মায়ের প্রতি দায়িত্ব আছে। আমি কাউকে তাদের জীবনে আবার হস্তক্ষেপ করতে দেব না, এমনকি আপনাকেও না। বিক্রম ফোন কেটে দিলেন। তিনি ব্যালকনির ঠান্ডা দেওয়ালে হেলান দিয়ে হাঁপাতে লাগলেন। নিজের বাবার সাথে সরাসরি সংঘাত তাকে সবসময় শারীরিক ও মানসিকভাবে ক্লান্ত করে দিত, কিন্তু এইবার তিনি এক অদৃশ্য শক্তি অনুভব করলেন। রাহুলের ছবি থেকে পাওয়া শক্তি, যার চোখ একদম তার মতো ছিল। প্রিয়ার যন্ত্রণাদায়ক কিন্তু মজবুত চোখ থেকে পাওয়া শক্তি। তিনি এখন আর পিছিয়ে যেতে পারতেন না, কখনো না। প্রিয়া এখনও সোফায় বসেছিলেন। তার চোখ জানলার বাইরে তাকিয়েছিল, যেখানে রাত ধীরে ধীরে নামছিল। যদিও তিনি বিক্রম ও তার বাবার পুরো কথোপকথন শোনেননি, কিন্তু তিনি সিংয়ের উত্তেজনা ও কঠোর শব্দ অনুভব করেছিলেন। অতীতের ভয়, তিরস্কৃত ও অপমানিত হওয়ার দিনগুলো ফিরে এলো। তার ভয় ছিল, যদি রাহুল বিক্রমের পরিবারে সামিল হয় তবে তার চোট লাগবে। এক এমন পৃথিবী যা কুসংস্কার ও বৈষম্যে ভরা ছিল। তিনি বিক্রমের থেকে দূরত্ব বজায় রাখার চেষ্টা করলেন, যদিও তার হৃদয়েও আবেগ ও কৃতজ্ঞতা ছিল। তার ভয় ছিল যে বিক্রমের কাছে ফিরে গেলে মিস্টার সিং এবং অন্যদের থেকে আরও অনেক দুঃখ ও কঠোর শব্দ মিলবে। রাহুল এক শিশুর সংবেদনশীলতার সাথে উত্তেজনা অনুভব করছিল। সে কিছুক্ষণ ধরে নিজের ব্লকের সাথে খেলছিল, কিন্তু এখন রঙিন কাঠের ব্লকগুলোও নিজের আকর্ষণ হারিয়েছিল। সে উদাস ও শান্ত হয়ে গিয়েছিল, এবং প্রায়ই বিক্রম ও তারপর প্রিয়াকে চিন্তা ও প্রশ্নে ভরা চোখে দেখত। সে বুঝতে পারছিল না যে তার মা কেন সেই দয়ালু বিক্রম আঙ্কেলকে এড়িয়ে চলছিলেন, যিনি তার মাকে বাঁচিয়েছিলেন এবং সবসময় তার ভালো দেখাশোনা করেছিলেন। সেই রাতে বৃষ্টি থামেনি, এবং তার সাথে আরও একটি তুফান এলো। রাহুলের হঠাৎ খুব জ্বর এলো। সে অচেতন ছিল, তার শরীর পুড়ছিল, এবং সে নিজের অস্থির ঘুমে অনবরত নিজের মাকে ডাকছিল। প্রিয়া ঘাবড়ে গেলেন। তিনি একাই নিজের ছেলের দেখাশোনা করার চেষ্টা করলেন। গরম জলের কাপড় দিয়ে তার শরীর মুছলেন, তাকে কম্বল জড়ালেন, কিন্তু জ্বর বেড়েই চলল। কমার কোনো লক্ষণ ছিল না। তার চোখের জল গালে গড়িয়ে পড়ল। চরম ভয় তাকে ঘিরে ধরল। তিনি আবার নিজেকে একা ও অসহায় অনুভব করলেন, যেমন গত বছরগুলোতে করেছিলেন। বিক্রম নিজের স্টাডি রুমে কাজে ব্যস্ত ছিলেন, যখন তিনি হঠাৎ প্রিয়াকে নিজের ছেলেকে ডাকতে এবং রাহুলের দুর্বল গোঙানি শুনলেন।
তিনি বাইরে দৌড়ে এলেন এবং প্রিয়াকে কাঁপতে কাঁপতে নিজের ছেলেকে জড়িয়ে ধরতে দেখলেন। তার মুখ চিন্তায় ফ্যাকাশে হয়ে গিয়েছিল। কোনো দ্বিধা ছাড়াই তিনি রাহুলকে তুললেন। সেই ছোট শরীর থেকে আসা তীব্র তাপ অনুভব করলেন। রাহুলের খুব জ্বর হয়েছে, আমাদের ওকে তৎক্ষণাৎ হাসপাতালে নিয়ে যেতে হবে, বিক্রম বললেন। তার কণ্ঠে তৎপরতা ছিল। তিনি রাতের বৃষ্টিতে গাড়ি চালালেন এবং রাহুলকে জরুরি বিভাগে নিয়ে গেলেন। সেই সারা রাত বিক্রম রাহুলের বিছানার পাশে জেগে রইলেন। এক মুহূর্তের জন্য ঘুমালেন না। তিনি আদর করে নিজের ছেলের ঘাম মুছিয়ে দিলেন, তার তাপমাত্রা পরীক্ষা করলেন এবং ডাক্তারের সাথে কথা বললেন। বিক্রম একটিও অভিযোগ করলেন না, একটিও শব্দ বললেন না। তার কেবল একটাই লক্ষ্য ছিল, রাহুলকে ঠিক হতে হবে। বিক্রমকে নিজের ছেলের এত দেখাশোনা করতে দেখে কোনো অভিযোগ ছাড়া, কোনো দ্বিধা ছাড়া প্রিয়া রাহুলের জন্য তার সততা ও ভালোবাসা অনুভব করলেন। তিনি অনুভব করলেন যে বিক্রম এখন আর সেই দুর্বল অসহায় ছেলেটি ছিলেন না যা তিনি আগে ছিলেন। তিনি পরিপক্ক, মজবুত এবং তার ও তার ছেলের রক্ষা করতে সক্ষম হয়ে উঠেছিলেন। সেই মুহূর্তে তার হৃদয়ের বোঝা ধীরে ধীরে হালকা হয়ে গেল। তিনি অনুভব করলেন যে তিনি আর একা নন। যখন জ্বর কমল তখন রাহুল ধীরে ধীরে জ্ঞান ফিরে পেল। সে ধীরে পাশ ফিরল। তারপর তার ছোট হাতটি খুঁজে বিক্রমের হাত শক্ত করে ধরল। পাপা, পাপা বিক্রম, সে অচেতনের মধ্যে ফিসফিস করল। তার কণ্ঠস্বর দুর্বল কিন্তু বিশ্বাস ও ভালোবাসায় ভরা ছিল। প্রিয়া এই দৃশ্য দেখলেন, তার মন গলে গেল। তার চোখের জল আবার গড়িয়ে পড়ল, কিন্তু এইবার এটি স্বস্তি ও আশার অশ্রু ছিল। তিনি জানতেন যে তিনি এখন আর নিজের ছেলের খুশিকে লুকিয়ে রাখা বা অস্বীকার করা চালিয়ে যেতে পারবেন না। রাহুল একজন পিতা, এক পূর্ণ পরিবারের অধিকার রাখে এবং সম্ভবত তিনিও সেই খুশির অধিকারিণী ছিলেন। রাহুলের অসুস্থ হওয়ার পর বিক্রম প্রিয়ার সাথে নিজের সম্পর্ক উন্নত করার জন্য আরও বেশি প্রচেষ্টা করলেন। তিনি বুঝেছিলেন যে গত বহু বছরের গভীর ক্ষত ভরাট করার জন্য কেবল ফাঁকা শব্দ পর্যাপ্ত নয়। তিনি কেবল বস্তুগতভাবে দেখাশোনা করলেন না, এটি নিশ্চিত করলেন যে অ্যাপার্টমেন্টে সব সুবিধা থাকে। প্রিয়াকে বিশ্রাম নেওয়ার সময় দেওয়ার জন্য একজন খণ্ডকালীন পরিচারিকা রাখলেন, বরং তার অনুভূতি বোঝার ও ভাগ করে নেওয়ারও চেষ্টা করলেন। প্রতি রাতে রাহুল ঘুমিয়ে যাওয়ার পর বিক্রম প্রায়ই প্রিয়ার সাথে ব্যালকনিতে বসতেন, যেখান থেকে তারা মুম্বাই শহরের ঝলমলে আলো দেখতে পেতেন। তিনি তাকে গত বহু বছরের নিজের ব্যথা ও যন্ত্রণার বিষয়ে বললেন, যখন তিনি তাকে হারিয়েছিলেন এবং কিভাবে তিনি এক শূন্যতার মধ্যে বেঁচেছিলেন। কেবল ব্যথা ভুলে থাকার জন্য কাজে ডুবে থাকতেন। তিনি চেয়েছিলেন যে তিনি বুঝুক তিনিও অনেক কিছু সহ্য করেছেন এবং তিনি তাকে কখনো মনে রাখা ভালোবাসা বন্ধ করেননি। আমি জানি যে আমি ভুল ছিলাম, আমি সেই দিন খুব দুর্বল ছিলাম, কিন্তু প্রিয়া, তুমি কি জানো যে তোমাকে ছাড়া প্রতিটি দিন, এটি না জেনে যে তুমি কোথায় আছো, কেমন আছো, আমি এক হারিয়ে যাওয়া মানুষের মতো ছিলাম, বিক্রম বললেন। তার কণ্ঠস্বর অনুশোচনায় পূর্ণ ছিল। এরপর প্রিয়াও বিক্রমকে জানালেন যে তিনিই তার বাবা। রাহুল নিজের নিষ্পাপতা ও প্রিয়দর্শিতার সাথে বিক্রম ও প্রিয়ার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সেতু হয়ে উঠল। মনে হচ্ছিল ছেলেটি বিক্রমের মিটমাটের ইচ্ছাকে অনুভব করে নিয়েছে এবং সেও এক পূর্ণ পরিবারের লালসা রাখত। রাহুল প্রায় বিক্রম ও নিজের মাকে গল্প, খেলা বা শুধু এক উষ্ণ আলিঙ্গন দিয়ে একে অপরের কাছে আনত। পাপা বিক্রম, মাম্মা প্রিয়া, আমার সাথে খেলো না, ছেলেটি চিৎকার করত। ব্লক নিয়ে খেলার সময় বিক্রম ও প্রিয়ার হাত টেনে তাদের কাছে আনত। আপনারা কি আমাকে ভালোবাসেন? আমি আপনাদের দুজনকে সবচেয়ে বেশি ভালোবাসি। রাহুলের নিষ্পাপ স্বচ্ছ শব্দগুলো সমস্ত দূরত্ব গলিয়ে দিল, যাতে বিক্রম ও প্রিয়া হাসি মুখে একে অপরের কাছে না এসে পারলেন না। ধীরে ধীরে তিনজনের পরিবারের প্রথম উষ্ণ মুহূর্তগুলো সামনে এলো। বিক্রম ও প্রিয়া প্রতি সপ্তাহান্তে রাহুলকে কাছের পার্কে নিয়ে যেতেন। একসাথে সুপারমার্কেটে গিয়ে মুদি সামান কিনতেন বা শুধু নতুন অ্যাপার্টমেন্টে একটি সাদাসিধা কিন্তু আরামদায়ক ভোজন একসাথে বানাতেন। হাসি, একে অপরের দিকে তাকানো এখন আর সতর্কতা বা ব্যথায় ভরা ছিল না, বরং শান্তি, বিশ্বাস ও খুশির চমকে ভরা ছিল। বিক্রমের সততা ও দৃঢ়তার কারণে প্রিয়া আরও খুলতে শুরু করলেন। তিনি সেই সব কষ্ট ও সংগ্রামের কথা ভাগ করে নিলেন যার মধ্য দিয়ে তিনি রাহুলকে একাই বড় করার সময় গিয়েছিলেন। তিনি সেই সব রাতের কথা বললেন যখন তার ছেলে অসুস্থ ছিল এবং তিনি ঘুমাতে পারতেন না। সাদাসিধা খাবার এবং সেই মুহূর্তগুলোর কথা যখন তাকে দুনিয়ার তিরস্কারের মোকাবিলা করতে গিয়ে চরম একাকিত্ব অনুভব হতো, এবং সেই মুহূর্তগুলোর কথা যখন তিনি প্রায় হার মেনে নিতে যাচ্ছিলেন, কিন্তু নিজের ছেলের জন্য তাকে উঠতে হয়েছিল।
অনেক সময় আমি শুধু সব কিছু ছেড়ে দিতে চেয়েছিলাম, কিন্তু রাহুলকে দেখে, ওর স্বচ্ছ চোখ দেখে আমি এগিয়ে যাওয়ার শক্তি পেতাম। প্রিয়া বললেন। তার কণ্ঠস্বর ভারী হয়ে এলো, চোখের জল গুড়িয়ে পড়ছিল। বিক্রম শুনলেন, তার হৃদয় ব্যথায় ভরে গেল। তিনি প্রিয়ার হাত শক্ত করে ধরলেন। তার চোখে দুঃখ ও দৃঢ় সংকল্প ছিল। আমাকে ক্ষমা করে দাও প্রিয়া, আমি তোমাকে অনেক দুঃখ সহ্য করতে দিয়েছি, কিন্তু এখন থেকে আমি তোমাকে এবং আমাদের ছেলেকে কিছুই সহ্য করতে দেব না, আমি কথা দিচ্ছি। যদিও এটি শব্দে বলা হয়নি, বিক্রম ও প্রিয়ার মধ্যের অনুভূতি আবার পল্লবিত হতে লাগল, আগের চেয়েও বেশি মজবুত। তারা কষ্টের পর একে অপরের মধ্যে গভীর বোঝাপড়া ও সহানুভূতি খুঁজে পেলেন। দীর্ঘ কয়েক বছরের বিচ্ছেদের পর তাদের ভালোবাসা এখন আর বয়ঃসন্ধির ছেলেমানুষই রোম্যান্স ছিল না, বরং দুই আত্মার এক মজবুত বন্ধন ছিল, যারা অনেক ঝড়ের মধ্য দিয়ে গিয়েছিলেন। এই বয়সে ভালোবাসা কোথায় হয়? এই ফিসফাসগুলো শীঘ্রই ভুল ও বিদ্বেষপূর্ণ গুজবে পরিণত হল। সিং গ্রুপের প্রতিদ্বন্দ্বীরা এবং বিক্রমের সাফল্যে ঈর্ষান্বিতরা এই গল্পটিকে তাকে নিচু করার জন্য ব্যবহার করতে শুরু করল। তারা গুজব ছড়ালো যে প্রিয়া একজন অর্থলোভী মহিলা। সে জানত যে বিক্রমের সুবিধা নেওয়ার জন্য বাচ্চাকে লুকিয়ে রেখেছিল। এমনকি এটিও ইঙ্গিত করা হলো যে রাহুল এক অবৈধ সন্তান, যা এক সন্দেহজনক সম্পর্কের প্রমাণ, যা দিয়ে বিক্রম ও কোম্পানির প্রতিষ্ঠা প্রভাবিত হচ্ছে। প্রিয়া, যিনি একটি ছোট গলিতে এক সাধারণ শান্তিপূর্ণ জীবনের অভ্যস্ত ছিলেন, এখন তাকে সব দিক থেকে বিঁধতে থাকা নজর এবং কটু গালগল্পের মোকাবিলা করতে হচ্ছিল। প্রতিবার যখন তিনি বাইরে যেতেন, তখন তার মনে হতো যেন শত শত চোখ তার উপর স্থির হয়ে আছে। ফিসফাস শব্দ এবং ইশারা তাকে চাপ ও অপমানে দমবন্ধ পরিস্থিতির অনুভব করাত। তিনি ভয় পেয়েছিলেন, চিন্তিত ছিলেন যে রাহুল সেই সব বিদ্বেষপূর্ণ শব্দ দ্বারা প্রভাবিত হবে। অনেক সময় ভয় ও অপমান চরমে পৌঁছে যেত। তিনি শুধু আরও একবার পালিয়ে যেতে চেয়েছিলেন, বিক্রমের জীবন থেকে হারিয়ে যেতে চেয়েছিলেন, রাহুলকে ফিরিয়ে নিয়ে যেতে চেয়েছিলেন সেই সরু গলিতে, সব বিতর্ক থেকে দূরে, যাতে তার ছেলের তার কারণে কোনো চোট না লাগে। আমি আর বরদাস্ত করতে পারছি না বিক্রম, প্রিয়া বললেন। তার কণ্ঠস্বর কাঁপছিল। যখন তিনি ইন্টারনেটে বিদ্বেষপূর্ণ মন্তব্যগুলো পড়লেন, তখন তার চোখ জলে ভরে এলো। বিক্রম অনুভব করলেন যে পরিস্থিতি গুরুতর হয়ে উঠছে। তিনি ভিত্তিহীন গুজবকে নিজের পরিবার, বিশেষ করে প্রিয়া ও রাহুলের ক্ষতি করতে দিতে পারতেন না। তিনি নিজের সম্পর্ককে বুদ্ধিমত্তার সাথে এবং নির্ণায়কভাবে প্রকাশ করার সিদ্ধান্ত নিলেন। তিনি নিজের সহকারী সঞ্জয়কে ডাকলেন। তার মুখ আগের চেয়ে অনেক বেশি শীতল ছিল। সঞ্জয়, একটি সংবাদ সম্মেলনের প্রস্তুতি নাও। সব বড় সংবাদপত্র, টিভি চ্যানেল এবং কোম্পানির গুরুত্বপূর্ণ অংশীদারদের আমন্ত্রণ পাঠাও। আমি সব কিছু প্রকাশ্যে আনব। সঞ্জয় এক মুহূর্তের জন্য অবাক হলো, কিন্তু সে নিজের বসের সিদ্ধান্ত বুঝতে পারল। জি স্যার, আমি তৎক্ষণাৎ ব্যবস্থা করছি। সংবাদ সম্মেলন মুম্বাইয়ের কেন্দ্রে একটি বিলাসবহুল হোটেলে অনুষ্ঠিত হল। বিক্রম শান্ত এবং আত্মবিশ্বাসী দেখাচ্ছিলেন, কিন্তু তার চোখে দৃঢ় সংকল্প ঝিলিক দিচ্ছিল। তিনি শত শত ক্যামেরা, মাইক্রোফোন এবং গণমাধ্যমের কৌতূহলী নজরের সামনে দাঁড়িয়েছিলেন। তিনি স্পষ্ট ও দৃঢ়ভাবে ঘোষণা করলেন, আজ আমি আপনাদের সবার সাথে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দিতে চাই। এটি প্রিয়া শর্মা, সেই মহিলা যাকে আমি ভালোবাসি, এবং এটি রাহুল সিং, আমার নিজের ছেলে। তিনি প্রিয়ার হাত শক্ত করে ধরলেন এবং তাকে ও রাহুলকে নিজের কাছে টেনে নিলেন। প্রিয়া, যদিও কিছুটা ইতস্তত করছিলেন, তার চোখে এখন আর ভয় ছিল না, বরং নিজের পাশে দাঁড়িয়ে থাকা লোকটির উপর পূর্ণ বিশ্বাস ছিল। রাহুল তার বাবা মায়ের মাঝে দাঁড়িয়েছিল, তার মুখ নিষ্পাপ কিন্তু গর্বে ভরা। বহু বছর আগে ভুল বোঝাবুঝি এবং পরিবারের হস্তক্ষেপের কারণে আমাদের আলাদা হতে হয়েছিল। প্রিয়া একাই সব কষ্টের মোকাবিলা করেছেন, একাই আমাদের ছেলেকে বড় করেছেন। আমি আমার ছেলের জীবনের প্রথম বহু বছর হারিয়ে ফেলেছি, কিন্তু এখন আমরা এক হয়েছি। আমি নিশ্চিত করছি যে আমি আমার পরিবারের যে কোনো মূল্যে রক্ষা করব এবং কাউকে কোনো গুজবের মাধ্যমে তাদের চোট পৌঁছাতে দেব না। বিক্রম বললেন। তার কণ্ঠস্বর প্রতিধ্বনিত হচ্ছিল, যা শক্তি ও ভালোবাসায় ভরা ছিল। বিক্রমের দৃঢ় সমর্থন ও সুরক্ষার কারণে প্রিয়া ধীরে ধীরে নিজের আত্মবিশ্বাস ফিরে পেলেন। তিনি এখন আর বিঁধতে থাকা নজর বা গালগল্প থেকে পালিয়ে যেতেন না। তিনি গর্বের সাথে জনতার মোকাবিলা করলেন, কারণ তিনি জানতেন তার সাথে বিক্রম আছেন, তার ভালোবাসা আছে এবং রাহুলের খুশি আছে। তিনি বুঝেছিলেন যে নিজের এবং নিজের ছেলের খুশির সুরক্ষার জন্য তাকে আগের চেয়ে অনেক বেশি মজবুত ও দৃঢ় হতে হবে।
ফোনে বিক্রমের সাথে তিক্ত তর্কের পরেও মিস্টার সিং নিজের ছেলের উপর নজর রাখা বন্ধ করেননি। তিনি একজন শক্তিশালী ব্যক্তি ছিলেন যিনি সহজে হার বা প্রতিরোধ মেনে নিতেন না। তিনি সঞ্জয়ের রিপোর্ট এবং উচ্চ সমাজের ফিসফাস থেকে প্রিয়া ও রাহুলের বিষয়ে জানতে পারলেন। শুরুতে তিনি এক শীতল এমনকি তিরস্কারপূর্ণ মনোভাব বজায় রেখেছিলেন, এটি বিশ্বাস করে যে এটি প্রিয়ার একটি চাল যাতে তিনি বিক্রমের সুযোগ নিতে পারেন এবং তাদের পরিবারের সম্পত্তি ও সিং গ্রুপের সাথে লেপ্টে থাকতে পারেন। সেই মেয়ে এখনও নিজের মতলব ছাড়েনি। মিস্টার সিং সঞ্জয়কে বললেন। তার চোখে তিরস্কার ছিল। বিক্রম বুঝতে পারছিলেন যে নিজের বাবার স্বীকৃতি পাওয়ার জন্য তার একটি সেতুর প্রয়োজন, এবং সেই সেতু অন্য কেউ নয় বরং রাহুল ছিল। তিনি রাহুলকে সিংয়ের সাথে পরিচয় করিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিলেন। প্রথমবারের মতো রাহুল তার দাদুর বিশাল ও চমৎকার বাংলোয় প্রবেশ করল, এমন এক জায়গা যার অস্তিত্বের বিষয়ে সে কখনো জানত না। বিক্রম নিজের ছেলের হাত ধরে রেখেছিলেন, তার হৃদয় ঘাবড়ানি ও দৃঢ় সংকল্পে ভরা ছিল। রাহুল নিজের নিষ্পাপতা, শিষ্টাচার এবং একটি শিশুর সত্যিকারের ভালোবাসা দিয়ে ধীরে ধীরে নিজের কঠোর দাদুর মন জয় করতে শুরু করল। সে নিজের বাবা মা এবং দাদুর মধ্যের তুফানি অতীত সম্পর্কে কিছুই জানত না। সে শুধু বিক্রমকে ভালোবাসত এবং এক পূর্ণ পরিবার চেয়েছিল যেখানে দাদু ঠাকুমা থাকবে। এক দুপুরে যখন বিক্রম রাহুলকে মিস্টার সিংয়ের সাথে মেলাতে নিয়ে গেলেন, মিস্টার সিং একটি বিরল ও মূল্যবান বনসাই গাছের সাথে লড়াই করছিলেন, যার ওপর তার খুব গর্ব ছিল। একটি প্রাচীন গাছ যার পাতা হলুদ হয়ে ঝরে যাচ্ছিল। মিস্টার সিংয়ের মুখ রাগ ও অসহায়তায় ভরা ছিল। রাহুল নিজের গভীর পর্যবেক্ষণ শক্তি দিয়ে এটি দেখে নিল। তার মনে পড়ল যে তার মা প্রিয়া পুরনো চালে নিজের ছোট ছোট গাছগুলোর সাথে কি করতেন। দাদু ভাই, আপনার গাছ কি অসুস্থ? রাহুল তার পরিষ্কার কণ্ঠে জিজ্ঞাসা করল। মিস্টার সিং নিজের নাতিকে বিরক্তি ভরা নজরে দেখলেন। তুমি কি জানো? জি, আমার মায়ের গাছগুলোও কখনো কখনো এমন হয়ে যেত। রাহুল কোনো ভয় ছাড়াই বলল। মা বলেন যে জল শুধু পর্যাপ্ত পরিমাণে দেওয়া উচিত, না বেশি না কম, এবং সঠিক ধরনের সারও দেওয়া উচিত। আর মনে হচ্ছে এই গাছটি রোদও কম পাচ্ছে দাদুভাই। সে গাছের দিকে ইশারা করল। মিস্টার সিং শুরুতে রাগান্বিত ছিলেন এবং তাকে অবজ্ঞা করতে যাচ্ছিলেন, কিন্তু তারপর তিনি এটি দেখে অবাক হয়ে গেলেন যে রাহুলের নির্দেশ পালন করার পর গাছটি ধীরে ধীরে ঠিক হতে লাগল। নতুন সবুজ পাতা বের হতে লাগল, গাছটি সুস্থ হয়ে গেল। সেই দিন থেকে তিনি রাহুলকে এক ভিন্ন নজরে দেখতে শুরু করলেন, এক এমন নজর যাতে এখন আর তিরস্কার ছিল না, বরং কৌতূহল এবং কিছুটা প্রশংসা ছিল। মিস্টার সিং রাহুলের প্রতি আগ্রহ দেখানোর জন্য ছোট ছোট পদক্ষেপ নিতে শুরু করলেন। তিনি উপহার কিনলেন, তার পড়াশোনার বিষয়ে জিজ্ঞাসা করলেন এবং এমনকি তাকে নিজের তরুণ বয়সের গল্পও শোনালেন। তিনি অনুভব করলেন যে রাহুল শুধু বুদ্ধিমান ও তেজস্বী ছিল না, বরং খুব স্নেহশীল ও আজ্ঞাবহও ছিল, একদম বিক্রমের ছোটবেলার মতো, কিন্তু তাতে প্রিয়ার কোমলতা ও সংবেদনশীলতাও ছিল। রক্তের সম্পর্ক ধীরে ধীরে মিস্টার সিংয়ের হৃদয়ের বরফ গলাতে শুরু করল, সেই বরফ যা তিনি এত বছর ধরে নিজে তৈরি করেছিলেন। যদিও তিনি এখনও আনুষ্ঠানিকভাবে প্রিয়াকে নিজের পুত্রবধূ হিসেবে গ্রহণ করেননি বা তার সম্মানপূর্বক উল্লেখ করেননি, মিস্টার সিং রাহুলের উপস্থিতি মেনে নিতে শুরু করেছিলেন। তিনি প্রায়ই বিক্রমকে রাহুলকে খেলার জন্য নিয়ে আসার কথা বলতেন এবং দাদু নাতির মধ্যের কথাবার্তা উষ্ণতায় ভরে উঠল। এখন আর কোনো দূরত্ব বা অস্বস্তি ছিল না। যখন তিনি রাহুলকে দেখতেন তখন তার চোখে গর্ব ঝিলিক দিত, এক এমন গর্ব যার বিষয়ে তিনি কখনো ভাবেননি যে তিনি এই অসম নাতির থেকে পাবেন। রাহুলের সাথে অনেকবার দেখা করার পর তার নিষ্পাপতা, বুদ্ধিমত্তা ও স্নেহ দেখে মিস্টার সিং নিজের হৃদয়ে জেগে ওঠা পবিত্র রক্তের সম্পর্ককে অস্বীকার করতে পারলেন না। তার হৃদয়কে ঢেকে রাখা বরফের স্তর ধীরে ধীরে গলে গেল, যার ফলে পারিবারিক স্নেহের উষ্ণতার জন্য জায়গা তৈরি হলো। তিনি অনুভব করলেন যে প্রিয়ার পটভূমি যাই হোক না কেন, এই নাতি তার রক্ত, তাদের বংশ এবং সিং গ্রুপের ভবিষ্যৎ, এবং সবচেয়ে বড় কথা, সে এক প্রিয় শিশু যে ভালোবাসা পাওয়ার যোগ্য। এক দুপুরে যখন সোনালি রোদ জানলা দিয়ে আসছিল, মিস্টার সিং হঠাৎ বিক্রম, প্রিয়া ও রাহুলের অ্যাপার্টমেন্টে এলেন। বিক্রম রাহুলকে একটি মডেল উড়োজাহাজ বানাতে সাহায্য করছিলেন এবং প্রিয়া রান্নাঘরে রাতের খাবার তৈরি করছিলেন। ছুরি চামচের শব্দ সুখকর লাগছিল। তিনজনের পরিবারের এই আরামদায়ক দৃশ্য রাহুলের নিষ্পাপ হাসিতে ভরা। মিস্টার সিংয়ের মন ছুঁয়ে গেল। মিস্টার সিং নিজের গলা পরিষ্কার করলেন, একটি ছোট শব্দ, কিন্তু বিক্রম ও প্রিয়াকে চমকে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। তিনি রাহুলকে খুশিতে খেলতে দেখলেন। নিজের দাদুকে দেখে তার চোখ উজ্জ্বল হয়ে উঠল। তারপর তিনি বিক্রমের দিকে তাকালেন। তার চোখে এক জটিলতা ছিল, কিছুটা স্বীকৃতি ও অনুশোচনাও ছিল। মিস্টার সিং রাহুলের দিকে ফিরলেন। তার কণ্ঠস্বর এখনও কিছুটা কঠোর ছিল, বরং এখন তাতে সেই শীতলতা ছিল না, বরং এক বিরল কোমলতা ছিল। এই ছেলেটি একদম তোমার ছোটবেলার মতো দেখতে বিক্রম।
তিনি বললেন এবং তারপর ধীরে হাসলেন। তার গম্ভীর মুখে এক বিরল হাসি দেখা গেল। তিনি নিচে ঝুঁকলেন এবং রাহুলের মাথায় হাত বুলিয়ে দিলেন। তার কণ্ঠস্বর আগের চেয়ে অনেক বেশি উষ্ণ ছিল। আমার নাতি। সেই সরল শব্দগুলো এক পূর্ণ স্বীকৃতির অর্থ বহন করত, এক এমন স্বীকৃতি যার জন্য বিক্রম ও প্রিয়া অনেক দীর্ঘ সময় ধরে অপেক্ষা করছিলেন। রাহুল মাথা ওপরে তুলল। তার গোল চোখ বিস্ময়ে ভরে গেল এবং তারপর খুশিতে ফেটে পড়ল। সে তার দাদুর পা জড়িয়ে ধরল। তার কণ্ঠস্বর চঞ্চল ছিল। দাদুভাই, আমি কি সত্যি আপনার নাতি? মিস্টার সিং ধীরে মাথা নাড়লেন। তার বুকে এক উষ্ণতা ছড়িয়ে পড়ল। তারপর তিনি প্রিয়ার দিকে ফিরলেন। তার চোখে এক জটিলতা ছিল, কিছুটা অনুশোচনা, কিছুটা ইতস্তত ভাব। প্রিয়া মা, বহু বছর আগে যা হয়েছে তা আমার ভুল ছিল। আমি খুব জেদি ছিলাম, মর্যাদা ও আভিজাত্যকে খুব বেশি গুরুত্ব দিতাম। আমি ক্ষমা চাইছি। মিস্টার সিংয়ের দেরিতে আসা ক্ষমা প্রিয়াকে কাঁদিয়ে দিল। সেই চোখের জল যা তিনি এতদিন ধরে আটকে রেখেছিলেন অবশেষে বয়ে চলল। তার হৃদয়ের ওপর যে ভারী বোঝা ছিল তা এখন সরে গিয়েছিল। প্রিয়া মিস্টার সিংকে দেখলেন। চোখের জল তখনও বইছিল, কিন্তু তার হৃদয়ে এখন আর কোনো ক্ষোভ ছিল না। তিনি বুঝেছিলেন যে এই দিন পর্যন্ত পৌঁছানোর জন্য বিক্রম এবং সিংকেও অনেক কিছু সহ্য করতে হয়েছে। তিনি মাথা নাড়লেন। তার কণ্ঠস্বর ভারী হয়ে এলো, কিন্তু সততায় ভরা ছিল। জি, আমি বুঝতে পারছি বাবা। প্রিয়ার মিস্টার সিংকে বাবা বলা বিক্রম ও মিস্টার সিং দুজনেই আবেগপ্রবণ করে তুলল। মিস্টার সিং ধীরে মাথা নাড়লেন। তাদের চোখে খুশি ও স্বস্তি ঝিলিক দিচ্ছিল। বড় পরিবার আনুষ্ঠানিকভাবে আবার এক হয়ে গেল। সেই রাতে বিক্রম, প্রিয়া ও রাহুলের অ্যাপার্টমেন্টে রাতের খাবার হাসি ও শান্তিতে ভরা ছিল। মিস্টার সিং এখন আর তার সাধারণ গম্ভীর রূপে ছিলেন না। তিনি গল্প শোনালেন, রাহুলের থেকে স্কুলের বিষয়ে ও তার স্বপ্নের বিষয়ে জিজ্ঞাসা করলেন। রাহুল নিজের মা ও দাদুকে মিটমাট করতে দেখে এবং নিজের বাবা মাকে একসাথে হাসতে দেখে অত্যন্ত খুশি ছিল। সে এক পূর্ণ পরিবারের উষ্ণতা অনুভব করল। টেবিলের নিচে বিক্রম প্রিয়ার হাত শক্ত করে ধরলেন। তার চোখ ভালোবাসা ও খুশিতে ভরা ছিল। তিনি জানতেন যে সামনের পথ এখনও চ্যালেঞ্জে ভরা, বিশেষ করে জনতা ও ঈর্ষান্বিত লোকেদের মোকাবিলা করা। কিন্তু পরিবারের সাথে, প্রিয়া ও রাহুলের সাথে অনুপ্রেরণার উৎস হিসেবে তিনি কখনো পিছিয়ে যাবেন না। তিনি এই খুশির যে কোনো মূল্যে রক্ষা করবেন। বিক্রম ও প্রিয়ার সম্পর্কের খবর প্রকাশ্যে আসা এবং রাহুলকে ছেলে হিসেবে গ্রহণ করার খবর গণমাধ্যম ও বাণিজ্য জগতে এক বড় ঢেউ তৈরি করল। কিন্তু বিক্রমের দৃঢ়তা ও প্রতিষ্ঠার কারণে সব বিদ্বেষপূর্ণ গুজব ধীরে ধীরে শান্ত হয়ে গেল। একে আরও মজবুত করার জন্য বিক্রম ও প্রিয়া একটি ছোট আরামদায়ক অনুষ্ঠানের আয়োজন করার সিদ্ধান্ত নিলেন। এই অনুষ্ঠান বিক্রমের বাংলোয় অনুষ্ঠিত হল, যা একসময় দূরত্ব ও কুসংস্কারের প্রতীক ছিল। এই অনুষ্ঠান শুধু সম্পর্ককে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করার জন্যই ছিল না, বরং রাহুলকে ঘনিষ্ঠ বন্ধু, অংশীদার এবং পরিবারের সদস্যদের সাথে এক আনুষ্ঠানিক কিন্তু উষ্ণ এবং হাসিখুশি উপায়ে পরিচয় করিয়ে দেবার জন্য ছিল। মিস্টার সিং নিজের সাধারণের চেয়ে বেশি সৌম্য মুখের সাথে উপস্থিত ছিলেন। তিনি বিক্রমের পাশে দাঁড়িয়েছিলেন, গর্বের সাথে রাহুলের পরিচয় সবার সাথে করিয়ে দিচ্ছিলেন। এটি আমার নাতি রাহুল, বিক্রম ও প্রিয়ার ছেলে। মিস্টার সিংয়ের কণ্ঠে এখনও এক শক্তিশালী ব্যক্তির কিছুটা কঠোরতা ছিল, কিন্তু রাহুলের জন্য তার চোখে ভালোবাসা ও গর্ব ভরা ছিল। প্রিয়া এক সাধারণ কিন্তু মার্জিত পোশাকে বিক্রমের পাশে দাঁড়িয়েছিলেন, আত্মবিশ্বাসের সাথে শুভেচ্ছা গ্রহণ করছিলেন। তিনি এখন আর সেই লাজুক ভীতু মেয়েটি ছিলেন না, বরং এক মজবুত আত্মবিশ্বাসী মহিলা হয়ে উঠেছিলেন। বিক্রম, প্রিয়া ও রাহুলের পারিবারিক জীবন তারপর থেকে হাসি ও খুশিতে ভরে গেল। প্রিয়া ধীরে ধীরে নতুন জীবনে মিশে গেলেন। তিনি নিজের সরলতা ও সততা বজায় রাখলেন, কিন্তু এখন তিনি অনেক বেশি আত্মবিশ্বাসী ছিলেন। তিনি এখন আর শুধু বাড়িতেই থাকতেন না, বরং মুম্বাইয়ের কিছু দাতব্য কর্মকাণ্ডে অংশ নিতে শুরু করলেন। নিজের বুদ্ধিমত্তা ও জীবনের অভিজ্ঞতা ব্যবহার করে অভাবী লোকেদের সাহায্য করতে লাগলেন, বিশেষ করে অনাথ শিশু ও একক মহিলাদের। তিনি সম্প্রদায়ের জন্য অবদান রাখার মধ্যে খুশি ও সার্থকতা খুঁজে পেলেন। বিক্রম এখনও এক প্রতিভাবান সিইও ছিলেন, যিনি সিং গ্রুপকে আরও মজবুত বানাচ্ছিলেন। কিন্তু তিনি ক্যারিয়ার ও পরিবারের মধ্যে ভারসাম্য বজায় রাখা শিখে গিয়েছিলেন। তিনি এখন আর সেই শীতান দূরের বিক্রম ছিলেন না। প্রতি সন্ধ্যায় তিনি প্রিয়া ও রাহুলের জন্য সময় বের করতেন, নিজের ছেলের সাথে পড়তেন, খেলতেন বা শুধু নিজের স্ত্রীর সাথে দিনের গল্প ভাগ করে নিতেন। আরামদায়ক নৈশভোজ, সপ্তাহান্তের ভ্রমণ এবং ঘুমানোর আগে বই পড়া অবিচ্ছেদ্য অভ্যাসে পরিণত হল।
যা পারিবারিক বন্ধন আরও মজবুত করল। রাহুল নিজের বাবা মা ও দাদুর পূর্ণ ভালোবাসায় বড় হলো। সে বুদ্ধিমান, পড়াশোনায় ভালো এবং খুব দয়ালু ছিল। সে শুধু পড়াশোনায় চমৎকার ছিল না, বরং খুব সক্রিয় ও শক্তিমানও ছিল। অনেক পাঠ্যক্রম বহির্ভূত কর্মকাণ্ডে অংশ নিত। রাহুল পুরো পরিবারের গর্ব হয়ে উঠল, এক খুশি ও প্রতিশ্রুতিমান ছেলে। বিক্রমের সহকারী সঞ্জয় নিজের বসের খুশিতে খুশি ছিল। সে সবসময় বিশ্বস্ত ছিল এবং সব কিছুতে বিক্রমের সমর্থন করত। এত বছরের যন্ত্রণার পর বিক্রমকে নিজের খুশি ফিরে পেতে দেখে সে জানত যে এখনকার বিক্রমই আসল বিক্রম, একজন সফল মানুষ, কিন্তু তার চেয়েও গুরুত্বপূর্ণ একজন ভালোবাসার কাঙাল এবং দায়িত্বশীল স্বামী, পিতা ও পুত্র। সময় চোখের পলকে কেটে গেল। অনেক বছর পর বিক্রম ও প্রিয়ার পরিবার এখনও মজবুত ও খুশি ছিল। খুশি সময়ের সাথে সাথে বৃদ্ধি পেল। বাংলো হাসি ও দৈনন্দিন গল্পে ভরা ছিল। অতীতের ঘটনা ও দুঃখ এখন শুধু দূরের স্মৃতি ছিল, এক শিক্ষা যা তাদের শিখিয়েছিল যে যা তাদের কাছে আছে তার কদর করা। রাহুল সেই ছোট বাচ্চাটি যে একসময় বৃষ্টিতে সাহায্যের ভিক্ষা চাইছিল, এখন এক প্রতিভাবান দয়ালু যুবক হয়ে উঠেছিল, যার মধ্যে বিক্রমের দৃঢ় সংকল্প ও নেতৃত্ব ও প্রিয়ার করুণা ও সংবেদনশীলতা দুই ছিল। সে নিজের পথ বেছে নিয়েছিল, পরিবারের ব্যবসার অনুসরণ করেনি, বরং বিজ্ঞানের ক্ষেত্রে সবুজ প্রযুক্তিতে গবেষণার পথ বেছে নিয়েছিল, এক এমন পেশা যাতে তীক্ষ্ণ বুদ্ধি ও সম্প্রদায়ের জন্য করুণা দুয়েরই প্রয়োজন হয়। রাহুল সবসময় পারিবারিক মূল্যবোধ বজায় রাখত। নিয়মিত নিজের বাবা মা ও দাদুর সাথে দেখা করতে যেত, কাজ ও জীবনের বিষয়ে গল্প ভাগ করে নিত এবং সবসময় বিক্রম ও প্রিয়ার সবচেয়ে বড় গর্ব হয়ে রইল। তাদের জীবনের কাহিনী সুন্দর স্মৃতি, খুশির মুহূর্ত এবং সেই সব চ্যালেঞ্জের এক ধারা ছিল যার মধ্য দিয়ে তারা একসাথে গিয়েছিলেন। সেগুলো দূরের যাত্রা ছিল, নতুন জায়গা আবিষ্কার, সন্ধ্যা যখন পুরো পরিবার এক আরামদায়ক ভোজে একত্রিত হতো, হাসির প্রতিধ্বনি, উৎসাহের শব্দ যখন বিক্রম কাজের চাপের মোকাবিলা করতেন বা যখন প্রিয়া দাতব্য কর্মকাণ্ডে ক্লান্ত হয়ে পড়তেন, একে অপরের হাত শক্ত করে ধরা, বিশ্বাস ভরা নজর যখন তারা বাইরে থেকে সমালোচনার মোকাবিলা করতেন। এই সব কিছুর মাধ্যমে তারা ভালোবাসা, ক্ষমা এবং সাহসের শক্তি সম্পর্কে শিখেছেন। ভালোবাসা শুধু প্রথম নজরের আকর্ষণ নয়, বরং দৃঢ়তা, বোঝাপড়া এবং একে অপরকে পুরোপুরি গ্রহণ করা। ভালোবাসা তাদের সব বাধা, সামাজিক কুসংস্কার ও গভীর ক্ষত কাটিয়ে উঠতে সাহায্য করেছে। প্রিয়ার বিক্রম ও মিস্টার সিংয়ের জন্য ক্ষমা এবং বিক্রমের নিজের অতীতের দুর্বলতার জন্য নিজেকে ক্ষমা করা সবচেয়ে গভীর আবেগীয় ক্ষত ভরাট করে দিয়েছিল, যা সত্যিকারের খুশির দরজা খুলে দিয়েছিল। এবং সত্যের মোকাবিলা করার সাহস, সম্পর্ককে প্রকাশ করার, নিজের পরিবারের রক্ষা করার সাহস তাদের এক মজবুত পূর্ণ ঘর তৈরি করতে সাহায্য করেছে। পরিবার শুধু একটি আশ্রয় নয়, বরং তারা সেই সব মানুষ যারা একে অপরের সাথে ভাগ করে নেয়, ভালোবাসা দেয় এবং একে অপরকে রক্ষা করে। অতীতে ভুল থাকা সত্ত্বেও, একে অপরকে হারিয়ে ফেলা সত্ত্বেও যদি পর্যাপ্ত ভালোবাসা ও দৃঢ়তা থাকে, তবে খুশি আবারও হাসবে, এক উজ্জ্বল ও স্থায়ী হাসি। তারা প্রমাণ করে দিয়েছেন যে সত্যিকারের ভালোবাসা সব ক্ষত ভরাট করতে পারে, সব দূরত্ব ঘুচিয়ে দিতে পারে এবং এক সার্থক জীবন তৈরি করতে পারে। কাহিনী বিক্রম ও প্রিয়ার ছবির সাথে শেষ হয়, যাদের চুল এখন সাদা হয়ে গেছে। তারা বাংলোর ছোট বাগানে একটি বেঞ্চে একে অপরের পাশে বসে আছেন। দুপুরের হালকা রোদ তাদের কাঁধে পড়ছে, এক শান্তিপূর্ণ দৃশ্য তৈরি করছে। তারা হাসি মুখে নিজেদের বড় হয়ে যাওয়া রাহুলকে দেখছেন, যে এখন একজন সফল ব্যক্তি, এক সুন্দর তরুণীর হাত ধরে উঠানে প্রবেশ করছে। পিছনে একটি ছোট শিশুর আধো আধো আওয়াজ, পরিবার এবং সিং গ্রুপের পরবর্তী প্রজন্ম। তারা একে অপরের হাত শক্ত করে ধরেন, এটি জেনে যে তারা এক পূর্ণ ও খুশি জীবন যাপন করেছেন, সবসময় একসাথে, সবসময় এক ভালোবাসা।